বন্ধুরা, যারা আমাদের সাথে আছেন, আমাদের চ্যানেল শুনছেন, আমাদেরকে ভালোবাসছেন, দয়া করে আপনাদের ভালোবাসার প্রকাশটা দেখাবেন। ভালোবাসলেই হয় না, ভালোবাসা দেখাতেও হয়। প্রকাশটা করবেন আপনাদের সুন্দর সুন্দর গঠনমূলক মন্তব্যের মাধ্যমে। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করুন, আমাদের সাথে থাকুন। যতজন শুনছেন তার মধ্যে খুব সামান্যই আমাদের লাইক দিচ্ছেন। কেন লাইক বাটনে ক্লিক করতে আপনাদের এত কৃপণতা? শুনতে তো ভালোই লাগছে, তাহলে প্লিজ লাইক করে যান, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, যাতে নতুন নতুন গল্পের আপডেট আসার সাথে সাথেই আপনারা পেয়ে যান। ধন্যবাদ। শুরু করছি রূপসী বন্দিনী এর দ্বিতীয় পর্ব। আমাকে ডেকেছেন ম্যাডাম? প্রশ্ন নয়, বিবৃতি। এতেই অনেকটা বোঝা হয়ে গেল মসিও গখনাসের গলাটা মিষ্টি মোলায়েম, কিন্তু তাতে মাদামের প্রতি শীতল একটা অসন্তোষ স্পষ্ট। মাখিসের কানেও ধরা পড়ল ব্যাপারটা। মুহূর্তে বুঝতে পারলেন এত বেশি আত্মবিশ্বাস তার বিপদ ডেকে আনতে পারে। ভ্যালেরিকে কিছুতেই এই লোকটার সামনে আসতে দেয়া উচিত হয়নি। তিনি যে ভ্যালেরির কন্দিয়াকে থাকতে চাওয়ার ব্যাপারে সত্যি কথাই বলেছেন, এটা ছিল এই ধূর্ত লোকটাকে সে কথা বোঝানোর শেষ চেষ্টা। গখনাস এসেছে এই খবরটা শোনার সঙ্গে সঙ্গে কি ঘটতে চলেছে আঁচ করে নিয়ে তিনি মেয়েটিকে ধমক ধমক দিয়ে বলে এসেছেন তাকে নিচে ডাকা হতে পারে। ডাকা হলে তার ওই লোকটাকে বলতে হবে এখন সে আর রানীর আশ্রয় চায় না, এখানেই থাকতে চায়। এই নির্দেশ মাদমোয়াজেল বিরক্তির সঙ্গে প্রত্যাখ্যান করায় হুমকির আশ্রয় নিয়েছেন মাদাম। তুমি যা ভালো মনে করো তাই করবে। গলায় মধু ঢেলে তিনি শাসিয়েছেন। তবে যা বলেছি তা যদি না করো, জেনে রেখো আজ সূর্য ডোবার আগেই মাখিউসকে বিয়ে করতে বাধ্য হবে তুমি। তোমার মতামতের ধার ধারা হবে না। মসিও গখনাস একা এসেছেন এখানে, হয় সে একাই ফিরে যাবে, নয়তো কোনো দিনই ফিরবে না। তোমার জানা আছে কন্দিয়াকে যথেষ্ট লোক লস্কর আছে। আমার নির্দেশ পেলে যা বলবো তাই করবে তারা। তুমি হয়তো ভাবতে পারো এই লোকটা লোকজন নিয়ে ফিরে আসবে তোমাকে সাহায্য করতে। হয়তো আসবে, কিন্তু যখন আসবে ততক্ষণে তুমি মাখিউসের বউ। এই লোক ফিরে এলেও তোমার কোনো উপকার হবে না। এই ভয়ঙ্কর হুমকিতে দমে গেল অসহায় ভ্যালেরি। বাঁচার কোনো পথ না পেয়ে জিজ্ঞেস করল, আর যদি আপনার কথা শুনি মাদাম, যদি এই ভদ্রলোককে বলি আমি আর রানীর আশ্রয় চাই না, তাহলে কি হবে? মুহূর্তে ভোল পাল্টে গেল মাখিসের। আশ্বস্ত করার ভঙ্গিতে মেয়েটির কাঁধে চাপড় দিলেন তিনি। তাহলে কোন রকম জোর বা জুলুম করা হবে না তোমার উপর। যেমন ছিলে তেমনি থাকবে তুমি এখানে ভ্যালেরি। আপনি বলতে চান এতদিন কোনো জোর জুলুম করা হয়নি আমার উপর? জানতে চাইল মেয়েটা। অতি সামান্য, বললেন বিধবা। ধরতে গেলে কিছুই না। জোর জুলুম কতখানি ভয়ঙ্কর হতে পারে সে সম্পর্কে কোনো ধারণা নেই তোমার বাচ্চা। আমরা এতদিন তোমার কিসে মঙ্গল হবে শুধু সেইটুকুই বোঝাবার চেষ্টা করেছি। বুদ্ধিমতির মতো সঠিক সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে পরামর্শ দিয়েছি। ভবিষ্যতেও এর বেশি আর কিছু ঘটবে না। যদি নিচে ডাকা হলে আমি যা বলতে বলেছি সেই কথা বলো তুমি ওই লোকটাকে, আর তা যদি না বলো, খেয়াল রেখো আজ সন্ধ্যের আগেই বিয়ে করতে হবে তোমার মাখিউসকে। ভ্যালেরির উত্তর শোনার জন্য অপেক্ষা করেননি তিনি আর। তাতে দুর্বলতা প্রকাশ পেয়ে যেতে পারে। মেয়েটির কলজে কাঁপিয়ে দিয়ে সগর্বে নেমে এসেছেন তিনি একগুঁয়ে প্যারিজিয়ান লোকটার মোকাবিলা করতে। কিন্তু এখন মেয়েটির শীতল কণ্ঠ আর চেহারার সংকল্পের ছাপ দ্বিধায় ফেলে দিয়েছে তাকে। ভাবছেন আর একটু অপেক্ষা করে মেয়েটির শেষ কথাটা শুনে আসা বোধহয় উচিত ছিল। উদ্বিগ্ন চোখে গখনাসের দিকে চাইলেন তিনি। লোকটার স্থির দৃষ্টি মেয়েটার উপর নিবদ্ধ। দেখছে মোটামুটি লম্বাই মেয়েটা,
তবে শোকের কালো পোশাক পরায় আরো লম্বা দেখাচ্ছে। মুখটার আকৃতি ডিমের মতো, কিন্তু একটু যেন ফ্যাকাশে। খাড়া নাক, হালকা বাদামি রঙের আয়ত চোখ, কোমর পর্যন্ত ঘন লম্বা বাদামি চুল, সেই সঙ্গে দুধ সাদা গায়ের রং। কিছুই গখনাসের চোখ এড়াল না। পরিষ্কার বুঝতে পারল সে, এই অভিজাত চেহারা নকল করার কোনো উপায় নেই। এই মেয়ে সত্যিই ভ্যালেরি দোলাভোভ-রাই। মাদামের ইঙ্গিত পেয়ে এগিয়ে এলো মেয়েটা। ব্যস্ততার সঙ্গে একটা চেয়ার এগিয়ে দিল মাখিউস, বন্ধ করে দিল দরজাটা। শান্ত ভঙ্গিতে বসল মেয়েটা। বাইরে থেকে কারো বোঝার উপায় নেই কি চলছে তার মনের ভেতর। তাকে উদ্ধার করার জন্য রানীর পাঠানো লোকটার দিকে আর চোখে চাইল সে। গখনাসের চেহারা একটুও উদ্ধারকারী নায়কের মতো নয়। মেয়েটি দেখল উঁচু চোয়াল, খাড়া নাক, ঘন গোঁফ ও তীক্ষ্ণ ছুরির মতো চোখওয়ালা লম্বা এক লোক চেয়ে আছে তার দিকে। কয়েক মুহূর্তের নীরবতা নামল ঘরে। তারপর কথা বলে উঠল মাখিউস। বলল, মসিও দো গখনাস বিশ্বাস করতে চাইছেন না যে সত্যিই তুমি এখন আর আমাদের ছেড়ে যেতে চাও না। কথা বলল না ভ্যালেরি। তার দৃষ্টি চট করে চলে গেল মাদাম মাখিসের মুখের উপর। দেখল সেখানে মুহূর্তের জন্য ভ্রুকুটি ফুটে উঠেই মিলিয়ে গেল। নীরবতা লক্ষ্য করল গখনাস। পৌঁছে গেল আপন সিদ্ধান্তে। সেজন্যই ডেকে আনা হয়েছে তোমাকে ভ্যালেরি, ছেলের কথার সূত্র ধরে বললেন বিধবা মাখিস। যাতে কথাটা যে মিথ্যা নয় সে ব্যাপারে তুমি তাকে আশ্বস্ত করতে পারো। তার কণ্ঠস্বরের কাঠিন্য কিছুক্ষণ আগের হুমকির কথা মনে পড়িয়ে দিল। গখনাসের কানেও একটু বেসুরো ঠেকল কণ্ঠটা, কিন্তু ঠিক বুঝতে পারল না কেন এমন লাগলো। মেয়েটা উত্তর দিতে পারছে না। গখনাসের ঝকঝকে তীক্ষ্ণ চোখের দিকে তাকিয়ে চট করে দৃষ্টি সরিয়ে নিল ভয়ে। তার মনে হলো লোকটা তার মনের কথা পড়তে পারছে, অন্তরের ভেতরটা পর্যন্ত দেখতে পাচ্ছে পরিষ্কার। হঠাৎ ওর মনে হলো, তাই যদি হয় তাহলে ও সত্যি বললেই কি মিথ্যা বললেই কি, কি এসে যায়, লোকটা তো বুঝেই নেবে সব। হ্যাঁ মাদাম, অভিব্যক্তিহীন কণ্ঠে সে বলল অবশেষে। হ্যাঁ মসিয়ে, মাদাম যা বলছেন কোন দিয়েকেই আমার থাকার ইচ্ছা। 2 কদম দূরে দাঁড়িয়ে মাখিসের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পেল মসিয়ে দো গখনাস। কিছুই এড়াচ্ছে না ওর চোখ বা কান। শব্দ শুনে মনে হলো ওটা মাখিসের স্বস্তির প্রকাশ। খেয়াল করলো এক পা পিছিয়ে গেলেন মহিলা যেন আনমনে। গখনাস বুঝতে পারল মাথা না ঘুরিয়ে ও যাতে তার মুখ দেখতে না পারে সেটা নিশ্চিত করতে মাখিস সরে গেলেন। গখনাসও আনমনে সরে গেল এক পা, যাতে চোখ তুললেই দেখা যায় মাখিসের চেহারা, কিন্তু তাকালো না। কথা বলল ভ্যালেরির উদ্দেশ্যে। মাদমোয়াজেল, হুট করে রানীকে চিঠি লিখে এখন এভাবে আপনার মত পাল্টে ফেলাটা কিছুতেই সমর্থন করা যায় না। আমি একজন বোকা শোকা অল্প বুদ্ধির মানুষ মাদমোয়াজেল, সামান্য মাথামোটা সোলজার। হুকুম মানাই যার কাজ চিন্তা করার অনুমতি নেই। আমার ওপর আপনাকে প্যারিসে নিয়ে যাওয়ার হুকুম জারি করা হয়েছে। আপনার ইচ্ছা অনিচ্ছার কথা সে সময় বিবেচনায় আনা হয়নি। আমি জানি না আপনার এই মত পরিবর্তনের কথা জানলে রানী আমাকে কি করতে বলতেন। এমন হতেই পারে যে তিনি আপনার ইচ্ছে মেনে নিয়ে আপনাকে এখানে রেখে হয়তো আমাকে ফিরে যেতে বলতেন, কিন্তু আমি তো আর রানীর মনের কথা আন্দাজ করার অধিকার রাখি না। আমাকে তার হুকুম মেনে চলতে হবে। সেই হুকুম অনুযায়ী একটি কাজই করার আছে আমার, সেটা হচ্ছে আপনাকে অনুরোধ করা মাদমোয়াজেল, এই মুহূর্তে আমার সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিন। ভ্যালেরির চেহারা থেকে একটা ছায়া যেন সরে গেল, রং ফুটল ফ্যাকাশে গালে। তাই দেখে টের পেয়ে গেল মসিয়ে গখনাস যা সন্দেহ করেছিল সেটাই সত্য। কিন্তু মসিয়ে, বলল মাখিউস, আপনার বোঝা উচিত যে রানী ওই হুকুম দিয়েছিলেন মাদমোয়াজেলের ইচ্ছাকে মর্যাদা দিতে গিয়ে। এখন যখন তার ইচ্ছার পরিবর্তন হয়েছে, সেটাকে মর্যাদা দেওয়ার জন্য হার ম্যাজেস্টির হুকুমেও নিশ্চয়ই পরিবর্তন হবে। আপনি স্বাধীন মানুষ, তাই ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারছেন মসিও, কিন্তু আমি তো হুকুমের চাকর। দুঃখের বিষয় আমি পারছি না। আমাকে চালায় ওপরওয়ালার আদেশ নির্দেশ। মেয়েটির দিকে ফিরল গখনাস। মাদমোয়াজেল কি আমার সঙ্গে একমত? ঠোঁট ফাঁক হলো, দৃষ্টিতে ফুটল আগ্রহের আলো। কিছু একটা বলতে যাচ্ছে মেয়েটি, পর মুহূর্তে দপ করে নিভে গেল যেন বাতিটা।
আগের মতো ফ্যাকাশে হয়ে গেল চেহারা, চুপ হয়ে গেল সে। কারণটা বোঝার জন্য আর চোখে মাখিসের মুখের দিকে চাইল গাখনাস। ভ্রু কুঁচকে চোখ পাকিয়ে চেয়ে রয়েছেন মহিলা ভ্যালেরির দিকে। মাথায় রক্ত চড়ে যেতে চাইল গাখনাসের। মহিলার দিকে ফিরল গাখনাস, গম্ভীর কণ্ঠে বলল, মাদাম লা মাখিস, আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আপনি মাদমোয়াজেল দো লা ওভরাইয়ের সঙ্গে আমার কথা বলার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমি তা থেকে বঞ্চিত হচ্ছি। গাখনাসের গম্ভীর কণ্ঠ শুনে প্রথম দিকে একটু ঘাবড়ে গিয়েছিলেন বিধবা মাখিস, কিন্তু কথার শেষটুকু শুনে হাঁফ ছাড়লেন স্বস্তির। হেসে উঠে বললেন, আপনি ভুল করছেন মুসেইয়া, একবার রসিকতা করায় আপনি মনে করেছেন। না না, বাধা দিল গাখনাস। আপনি ভুল বুঝছেন আমাকে মাদাম। আমি বলছি না যে ইনি মাদমোয়াজেল দো লা ওভরাই নন, আমি বলছি। এই পর্যন্ত বলে থামল সে। এতক্ষণ পরিস্থিতি বুঝে সতর্কতার সঙ্গে উপযুক্ত কথা বলে এসেছে সে, কিন্তু এখন ঠিক কিভাবে ভদ্রতা বজায় রেখে কর্কশ কথাটা বলবে বুঝতে পারছে না, এবং পাচ্ছে না বলেই রেগে উঠল সে ভিতর ভিতর। আর একবার রাগ মাথায় উঠে গেলে কোনো হুঁশ থাকে না গাখনাসের, ফলে বাকি ঘটনা ঘটে গেল খুব তাড়াতাড়ি। ওর চরিত্রের এই একটি দোষের কারণে জীবনে উন্নতি করতে পারেনি ও। শিয়ালের মতো কৌশলী, সিংহের মতো সাহসী, চিতার মতো ক্ষিপ্র, গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন বুদ্ধিমান মানুষ হওয়া সত্ত্বেও অতীতে 10-12টা গুরুত্বপূর্ণ কাজ প্রায় সমাধা করে আনার পরেও ভেস্তে গেছে শুধু ওর ভয়ঙ্কর মেজাজের কারণে। একই ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে টের পেল সে। কান গরম হয়ে উঠেছে দেখে ক্রোধের অন্ধকারে হারিয়ে যাওয়ার আগে নিজেকে সামলাবার চেষ্টা করলো সে একবার। পর মুহূর্তে ঘটল প্রচণ্ড বিস্ফোরণ। গাখনাসের মুঠি পাকানো হাত প্রচণ্ড বেগে নেমে এলো ওক কাঠের টেবিলের উপর। লাফিয়ে উল্টে গেল দামি মদের বোতল। স্রোতধারার মতো কয়েকটা সরু নদী চলল কিনারের দিকে। আঁতকে উঠল সবাই। সবার চেয়ে বেশি ভয় পেয়েছে মাদমোয়াজেল। মাদাম, হুঙ্কার ছাড়ল গাখনাস। পুতুল নাচ নাচাচ্ছেন তাই না? নাচ যথেষ্ট হয়েছে, আর না। এবার আমি হাঁটবো, বলা বাহুল্য প্যারিসের পথে, এবং মাদমোয়াজেলকে সঙ্গে নিয়েই। মাসিও মাসিও, চেঁচিয়ে উঠে ওর পথ আটকালেন মাখিস। কাঁপছে মাখিউস, ভয় পাচ্ছে। এই বুঝি তার মায়ের উপর হাত তুলে বসে খেপা লোকটা। যথেষ্ট শুনেছি, ধমকে উঠল গাখনাস। আর একটি কথাও না। এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি আমি মাদমোয়াজেলকে নিয়ে। এখানকার কেউ যদি বাধা দেওয়ার জন্য একটা আঙ্গুলও তোলে, খোদার কসম জীবনে আর কাউকে বাধা দেবার উপায় থাকবে না তার। কেউ যদি আমার গায়ে হাত দেয়, একটা তলোয়ার যদি খাপ মুক্ত হয়, শপথ করে বলছি মাদাম, ফিরে এসে ধুলোয় মিশিয়ে দেব আমি এই নোংরা আবর্জনার আস্তানা। রাগের মাথায় স্বভাব সুলভ সতর্কতা খুইয়ে বসেছে গাখনাস। খেয়াল করল না মাখিউসের প্রতি মাখিসের ইশারা। লক্ষ্য করল না ধীর পায়ে ওর দরজার দিকে এগোনো। বলেই চলেছে, নিজে মেয়ে মানুষ হয়ে বাচ্চা একটা মেয়ের সর্বনাশ করতে বাঁচছে না আপনার? মিষ্টি মিষ্টি কথা, মধুর হাসি, আর সেই সঙ্গে চোখ পাকিয়ে ভ্রুকুটি। এতই সম্পত্তির লোভ যে কাণ্ডজ্ঞান, নীতি জ্ঞান সব হারিয়ে বসে আছেন। সরে যান সামনে থেকে। মাখিসের নাকের সামনে আঙ্গুল তুলে নাচালো গাখনাস। পথ ছাড়ুন। ঠিক আছে মাসিয়া। মাখিসের ঠোঁটে শীতল বিদ্রুপ। আপনি ঝগড়াই যখন চাইছেন, আপনার শেষ স্বাদ মিটিয়ে দেওয়া হবে। এই একটি বাক্য মুহূর্তে ঠান্ডা করে দিল গাখনাসের নিয়ন্ত্রণহীন মেজাজ। চট করে চারদিকে নজর বোলালো সে। দেখল কখন যেন বেরিয়ে গেছে মাখিউস ঘর থেকে। উঠে দাঁড়িয়ে আকুল মিনতি ভরা দৃষ্টিতে ওর দিকে চেয়ে রয়েছে মাদমোয়াজেল। কি করে বসেছে টের পেয়ে নিজের ঠোঁটের কোণ কামড়ে ধরল গাখনাস। ক্রোধের বশে গর্ধপের মতো এখান থেকে বেরোবার সব পথ বন্ধ করে দিয়েছে। যদি রানীর আদেশ, হুকুমের চাকর হাসি মুখে এসব যুক্তি আঁকড়ে ধরে থাকতো, তাহলে বড় জোর ওর ঘাড়টা ধরে বের করে দিত এরা। পরে 1000 সৈন্য নিয়ে ফিরে আসতে পারত সে। সন্দেহ নেই ওই মেয়েলি তরুণকে লোক ডেকে আনতে পাঠানো হয়েছে। ভ্যালেরির সামনে গিয়ে দাঁড়ালো গাখনাস। তুমি তৈরি তো মাদমোয়াজেল? জিজ্ঞেস করলো ও নরম গলায়।
সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নিজের দোষে যে বিপদ সে ডেকে এনেছে, মেয়েটি যদি ওর সঙ্গে যেতে চায় তাহলে প্রয়োজনে সেই বিপদেই ঝাঁপ দেবে সে বীরের মতো। মৃত্যু তো একবারই হয়, হলে হবে। মেয়েটি দেখলো শান্ত হয়ে গেছে মাসিয়ের রাগ, কিন্তু কোনো পরিবর্তন হয়নি তার সিদ্ধান্তের। আশার আলো জ্বলে উঠল ওর দুই চোখে। আমি তৈরি মাসিও, সাহসের সঙ্গে বলল ভ্যালেরি, এক পা সামনে এগিয়ে। কিছু সঙ্গে নেয়ার দরকার নেই, এভাবেই যাব। চলো তাহলে খুকি, খোদার নাম নিয়ে রওনা হয়ে যাই। দরজার দিকে এগোলো ওরা। বিধবা মাখিসের দিকে তাকালো না একবারও। আগুনের পাশ থেকে উঠে আসা হাউন্ডের মাথায় চাপড় দিচ্ছেন তিনি, পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে নীরবে দেখছেন ওদের চলে যাওয়া। ফর্সা মুখে নিষ্ঠুর হাসি। বুটের শব্দ শোনা গেল, তারপর অ্যান্টি রুমের ওদিক থেকে কয়েকজনের চেঁচামেচির আওয়াজ। দড়াম করে খুলে গেল হল রুমের ভারী দরজা। খোলা তলোয়ার হাতে কামরায় ঢুকলো ৬-৭ জন লোক। ওদের পিছু পিছু আসছে মাখিউস। ভয়ে চেঁচিয়ে উঠে দেয়ালের সঙ্গে সেঁটে গেল ভ্যালেরি। দুই হাত দুই গালে, দুই চোখ বিস্ফারিত। সরাত শব্দে খাপ থেকে বেরিয়ে এলো গাখনাসের তলোয়ার। দাঁতে দাঁত চেপে ছোট্ট একটা গালি দিয়ে তৈরি হয়ে দাঁড়ালো সে আত্মরক্ষার জন্য। ওর অগ্নিমূর্তি দেখে থমকে গেল লোকগুলো। তাড়া দিল মাখিউস পিছন থেকে, যেন কুকুর লেলিয়ে দিচ্ছে। আঙুল তুলে দেখাচ্ছে গাখনাসকে। রাগে জল জল করছে চোখ। ঝাঁপিয়ে পড়ো, নামিয়ে দাও ওর কল্লাটা। এগোলো ওরা, কিন্তু মাদমোয়াজেলও এগোলো একই সঙ্গে। এক লাফে ওদের তলোয়ারের সামনে গিয়ে দাঁড়ালো সে। খবরদার, না, এগোবে না তোমরা। ভয়ে বিবর্ণ হয়ে গেছে মেয়েটির মুখ। খুন, ইসরেফ খুন, কুকুরের দল। বাচ্চা মেয়েটা তাকে বাঁচাবার জন্য কেমন ভাবে লাফিয়ে সামনে এসে খোলা তলোয়ারের সামনে দাঁড়ালো, সে দৃশ্যটা চিরস্থায়ী হয়ে গেল গাখনাসের মনে। মাদমোয়াজেল, বলল সে শান্ত গলায়, একটু সরে দাঁড়াও, আমার আগে ওদের কজন খুন হয় দেখো। কিন্তু সরল না মেয়েটা। দেরি দেখে হাত মুঠো পাকিয়ে ঝাঁকাচ্ছে মাখিউস। বিধবা মাখিস হাসি মুখে চেয়ে রয়েছেন এদিকে। আস্তে আস্তে চাপড় দিচ্ছেন কুকুরের মাথায়। ঘাড় ফিরিয়ে তার প্রতি আবেদন জানালো মাদমোয়াজেল, মাদাম, ওদেরকে ফেরান। ভেবে দেখুন, মসিয়ে দো গাখনা সেখানে এসেছেন রানীর প্রতিনিধি হিসেবে। সে কথা খুব ভালোভাবেই জানা আছে লোভী মহিলার। গাখনাস পরিষ্কার বুঝতে পারল নিজের মেজাজকে দোষ দেয়া অর্থহীন। আগে থেকেই প্ল্যান করা ছিল সব। এ ঘটতই। যখনই ও বলেছে রানীর আদেশের বাইরে ও যাবে না, তখনই ওর ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। মাখিস জানেন মাদমোয়াজেলকে না নিয়ে গাখনাস প্যারিসে ফিরলে কি ঘটবে। কোনো সন্দেহ নেই, বিশাল এক সৈন্যদল নিয়ে ফিরবেও। তার চেয়ে যদি সেনিশালের মাধ্যমে রানীকে খবর পাঠানো যায় যে মর্মান্তিক এক দুর্ঘটনায় মারা গেছেন মসিয়ে দো গাখনাস, তাহলে ছেলের সঙ্গে ভ্যালেরির বিয়েটা পড়িয়ে দেওয়ার যথেষ্ট সময় পাবেন তিনি। মসিয়ে দো গাখনাস আমাদেরকে তার অপরিসীম বীরত্ব দেখাবেন বলে একটু আগে নিজ মুখে কথা দিয়েছেন। টিটকারি মারলেন মাখিস। আমরা সুযোগটা তৈরি করে দিচ্ছি মাত্র। এই কজনে যদি তিনি সন্তুষ্ট না হন, আরো লোক আছে বাইরে। মাদমোয়াজেলকে সামনে থেকে সরিয়ে দেওয়ার জন্য এগুলো মাখিউস। মুখে বলল, ভ্যালেরি, এখানে তোমার থাকা উচিত হচ্ছে না। এখন এখানে যা ঘটবে। হ্যাঁ, ওকে ওখান থেকে সরিয়ে নিয়ে যাও, ছেলেকে বললেন মাখিস মৃদু হেসে। ওর উপস্থিতির কারণে নিজের শক্তিমত্তা দেখাতে বাধা পাচ্ছেন আমাদের প্যারিজিয়ান মেহমান। সশস্ত্র সৈনিকদের পাশ কাটিয়ে ভ্যালেরির সামনে চলে এলো মাখিউস। গাখনাসের তলোয়ারের আওতার বাইরে। সবার অলক্ষ্যে ডান পাটা একটু ডাইনে সরালো গাখনাস। তারপর পায়ে ভর দিয়ে মেয়েটিকে এড়িয়ে লাফ দিল সামনে। কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘটে গেল ঘটনাটা। সামনে ঝাঁপ দিয়ে মাখিউসের বুকের কাছে থাবা দিয়ে ধরল সে শিমারিং সিল্কের জ্যাকেট। পর মুহূর্তে হ্যাঁচ কাটানে তাকে নিয়ে ফিরে গেল মাদমোয়াজেলের পিছনে। তারই ফাঁকে ওর পায়ে একটা লাথি মেরে নষ্ট করে দিয়েছে ছোকরার ভারসাম্য। দড়াম করে আছড়ে পড়ল তরুণ পলিশ করা মেঝেতে। সঙ্গে সঙ্গে ওর গলার উপর রাইডিং বুট তুলে দিল গাখনাস। এখন যদি একটা আঙুল নড়ো খোকা, বলল সে গল্প করার ভঙ্গিতে, চাপ দিয়ে তোমার জান বের করে দেব আমি। তেড়ে এলো লোকগুলো। তলোয়ার দিয়ে ইশারা করলো গাখনাস। পিছিয়ে যাও, ধমক দিল সে।
থমকে দাঁড়িয়ে হাঁ করে ওর কাণ্ড দেখছে 7 জওয়ান। পিছাও, নইলে এই মুহূর্তে খুন করবো আমি একে। তলোয়ারটা মাখিউসের বুকে ধরলো গাখনাস। কি করবে বুঝতে না পেরে মাখিসের দিকে চাইলো ওরা নির্দেশ পাওয়ার আশায়। হাসি মুছে গেছে মাদামের মুখ থেকে। হাঁ হয়ে থাকায় অন্ধকার গর্ত দেখা যাচ্ছে ওখানে। 2 চোখে স্পষ্ট আতঙ্ক নিয়ে সামনে গলা বাড়িয়ে দেখছেন তিনি নিজ সন্তানের দুরবস্থা। হাঁ হয়ে গেছে মাদমোয়াজেলের মুখও। মুহূর্তের মধ্যে পাল্টে গেছে গোটা পরিস্থিতি। সাময়িক হলেও কিছুটা সুবিধাজনক অবস্থায় পৌঁছে গেছে বিদ্যুৎ গতির এই দুর্দান্ত দুঃসাহসী লোকটা। এ সবই করছে মানুষটা তার মুক্তির জন্য। সেটা করতে গিয়ে এদের হাতে খুন হয়ে যেতে পারে সে, কিন্তু পরোয়া নেই। প্রশংসার দৃষ্টিতে চেয়ে রয়েছে সে কঠোর দর্শন মানুষটার দিকে। কিন্তু এদিকে চোখ নেই গাখনাসের। এক চোখ রেখেছে সে সৈন্যদের উপর, অপর চোখে দেখছে বিধবা মাখিসের চেহারার পরিবর্তন। একটু আগেই না আমাকে খুন করা হচ্ছে দেখে হাসি পাচ্ছিল আপনার মাদাম, এখন সে হাসি গেল কোথায়? আমার বীরত্ব দেখতে চেয়েছিলেন, আংশিক দেখেই উড়ে গেল হাসি। ছেড়ে দিন ওকে, ভয়ার্ত কণ্ঠে বললেন মাখিস। ছাড়ুন ওকে মাসিও, যদি এখান থেকে প্রাণ নিয়ে বেরিয়ে যেতে চান। হাসি ফুটল গাখনাসের ঠোঁটে। হ্যাঁ, এই দাম পেলে একে ছেড়ে দেওয়া যায়, কিন্তু এই অপদার্থের বিনিময়ে দামটা একটু বেশি দিয়ে ফেলছেন না তো? বোঝাই যাচ্ছে আমার কাছে এর জীবনের মূল্য যত সামান্যই হোক, আপনার কাছে এর যথেষ্ট মূল্য আছে। এখন ওর জীবনটা আমার হাতে। বিনিময়ে যদি কিছু সুবিধা আদায় করে নিতে চাই, নিজ গুণে ক্ষমা করবেন। খোদার দোহাই লাগে মাসিয়ে, ওকে ছেড়ে দিয়ে যেদিকে খুশি চলে যান, কেউ আপনাকে বাধা দেবে না। হাসিটা আরো চড়া হলো গাখনাসের মুখে। সেজন্য নিশ্ছিদ্র নিরাপত্তার নিশ্চয়তা প্রয়োজন আমার। আপনাকে আমি কতটা বিশ্বাস করি মাদাম দো কন্দিয়াক, তা তো আপনি জানেনই। আপনিই বলুন, আপনার মুখের কথায় কি একে পাগে পেয়েও ছেড়ে দিতে পারি? কি নিরাপত্তা চান আপনি? ভীত দৃষ্টিতে চেয়ে রয়েছেন তিনি মাখিউসের পাণ্ডুর মুখের দিকে। গাখনাসের ভারী বুটের পাশে মুখটা দেখে মনে হচ্ছে অসহায় কচি একটা বাচ্চা যেন। এখান থেকে একজনকে পাঠান সামনের উঠানে ঘোড়া নিয়ে অপেক্ষায় দাঁড়ানো আমার কাজের লোকটাকে ডেকে আনতে। হুকুম পেয়ে বেরিয়ে গেল একজন। লোকটার ফিরে আসার অপেক্ষায় নীরবে দাঁড়িয়ে রইল ওরা। ঘরে ঢুকেই অবস্থা দেখে ভ্রুজোড়া কপালে তুলে ফেলল রাবেক। এবার সবাইকে যার যার অস্ত্র মেঝেতে নামিয়ে রাখার আদেশ দিল গাখনাস। বলল, কেউ যদি আদেশ অমান্য করো, তোমাদের প্রভুর কণ্ঠনালী গুড়িয়ে দেব আমি পায়ের নিচে। গাখনাসের নির্দেশটাই উদ্বিগ্ন কণ্ঠে পুনরাবৃত্তি করলেন মাখিস। অস্ত্রগুলো কুড়িয়ে নিয়ে মনিবের নির্দেশে দীর্ঘ হলঘরের অপর পাশের গরাদ লাগানো জানালা দিয়ে বাইরে ফেলে দিল রাবেক। এবার নিরস্ত্র লোকগুলোকে ওই জানালার পাশে গিয়ে দাঁড়াতে বলল গাখনাস। সবাই দূরে সরে গিয়ে দাঁড়াতেই মাখিউসের গলা থেকে পা সরিয়ে নিল সে। উঠে দাঁড়ান মসিও। নির্দেশ পেয়ে ঝটপট উঠে দাঁড়ালো মাখিউস। এবার খোলা তলোয়ার হাতে ওর পেছনে দাঁড়িয়ে মাখিসের উদ্দেশ্যে বলল গাখনাস, মাদাম, আপনার ছেলেকে কিছু দূর সঙ্গে নিয়ে যাচ্ছি আমি। যদি কোনো রকম বেয়াদবি বা অবাধ্যতা না করে ওর কোনো ক্ষতি হবে না, কিন্তু যদি আমার নির্দেশ অমান্য করে কিংবা কন্দিয়াকের একজন লোক যদি আমার বিরুদ্ধে একটা দাঁত বের করে, আমি শপথ করে বলছি সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটবে ওর। ভ্যালেরির দিকে ফিরল সে। এবার মাদমোয়াজেল, আর একবার বলো, আমার সঙ্গে সত্যিই তুমি প্যারিসে যেতে চাও তো? হ্যাঁ মসিও, দ্বিধা শঙ্কাহীন চিত্তে বলল ভ্যালেরি। খুশিতে জল জল করছে দু চোখ। গুড, এবার তাহলে রওনা হওয়া যাক। তুমি মসিও মখিউসের পাশে থাকো, আর রাবেক তুমি সামলাও আমার পেছনটা। মসিও দো কন্দিয়াক এগোন। আমাদেরকে দয়া করে আঙিনা পর্যন্ত পৌঁছে দেবেন আপনি, ঘোড়ার কাছে। হলঘর থেকে ধীর পায়ে চলে যাচ্ছে ওরা। দরজার কাছে গিয়ে ঘাড় ফিরিয়ে চাইল গাখনাস। আমার কাজ দেখতে চেয়েছিলেন মাদাম, সন্তুষ্ট তো? স্ত্রীর দৃষ্টিতে চেয়ে রইলেন মাখিস, জবাব দিলেন না। অ্যান্টিরুম থেকে বেরিয়েই বাইরে থেকে দরজাটা বন্ধ করে বল্টু লাগিয়ে দিল রাবেক। প্রায় অন্ধকার প্যাসেজ থেকে বেরিয়ে দুর্গ প্রাঙ্গণে চলে এলো ওরা।
দেখা গেল ওদের ঘোড়া দুটোকে ঘিরে দাঁড়িয়ে জল্পনা কল্পনা করছে কন্দিয়াক গ্যারিসনের ৮-১০ জন সৈন্য, বেশিরভাগই সশস্ত্র। ওদেরকে দেখে প্রথমে অবাক চোখে চেয়ে থাকলো সৈন্যরা, কিন্তু মনিবের পেছনে খোলা তলোয়ার হাতে গাখনাসকে দেখে বুঝে ফেলল তারা কোথাও মস্ত কিছু গোলমাল ঘটে গেছে। প্রভুর হুকুমে যে কোনো অবস্থায় মোকাবিলার জন্য তৈরি হয়ে গেল লোকগুলো। সশস্ত্র লোকগুলোকে দেখে আশান্বিত হয়ে উঠল মাখিউস। এতক্ষণ পরিস্থিতি গাখনাসের আয়ত্তে ছিল, কিন্তু এখন যেই ওরা ঘোড়ায় চড়তে যাবে অমনি সবাই মিলে ঝাঁপিয়ে পড়লে উল্টে যাবে দাবার ছক। বিশেষ করে ভ্যালেরিকে ঘোড়ায় তুলতে গেলে রীতিমতো বেকায়দা অবস্থায় পড়তে হবে গাখনাসকে। বিপদ টের পেতে এক মুহূর্ত দেরি হলো না মসিও গাখনাসের, এবং সিদ্ধান্ত ও নিয়ে ফেললো ঝটপট। মনে রাখবেন মসিও দো কন্দিয়াক, হুমকি দিল ও পিছন থেকে, আপনাদের একজন লোকও যদি তলোয়ার স্পর্শ করে আপনি শেষ হয়ে যাবেন। ঘোড়াগুলোর কাছ থেকে ১০ গজ দূরে এসেই থেমে দাঁড়িয়েছে ওরা। ডান দিকের একটা দরজার দিকে ইঙ্গিত করলো গাখনাস। আপনি ওদেরকে ওই দরজা দিয়ে ও পাশে চলে যাবার নির্দেশ দেবেন। একটু ইতস্তত করে মাখিউস বলল, আমি যদি প্রত্যাখ্যান করি, যদি নির্দেশ না দেই? লোকগুলোর সন্দেহ ক্রমে বাড়ছে টের পেল গাখনাস। গম্ভীর কণ্ঠে আত্মবিশ্বাসের সঙ্গে বলল, তা আপনি করবেন না। নিজের ওপর আস্থাটা কি মাত্রা ছাড়া বেশি হয়ে যাচ্ছে না? কাষ্ঠ হাসি হেসে উঠল মাখিউস। মসিও দো কন্দিয়াক, নিচু কিন্তু দৃঢ় কণ্ঠে বলল গাখনাস, আপনি জানেন বেকায়দায় পড়লে আমি কতটা বেপরোয়া হয়ে উঠতে পারি। হল রুমে আপনার কি অবস্থা হয়েছিল একবার স্মরণ করুন। বিপদ যত বাড়ছে আমার মেজাজ কিন্তু ততই চড়তে শুরু করেছে। প্রতি মুহূর্তে বাড়বে এখন সেটা। পাশার ছক পাল্টে দেবার কথা ভুলে যান। আমার কথা মতো এক্ষুনি ওদের সরে যেতে বলুন, নইলে কসম খোদার কয়েক সেকেন্ডের মধ্যে আমি এফোর ওফোর করে দেব আপনাকে। তাহলে আপনিও বাঁচতে পারবেন না। এসব বলে মনে জোর পাওয়ার চেষ্টা করছে মাখিউস। হ্যাঁ, আমিও মরবো, তবে প্রথমে আপনাকে, তারপর ওদের অন্তত ৫-৬ জনকে মেরে তারপর মরবো। মৃত্যুই যদি আপনার কাম্য হয় ঠিক আছে, এখনই মরুন, আর দেরি করবো না আমি। পিছনে সামান্য নড়াচড়ার আভাস পেয়ে মাখিউস আন্দাজ করে নিল তলোয়ার চালাবার জন্য হাতটা পিছনে নিচ্ছে গাখনাস। সেই সঙ্গে অনুভব করলো ওর পাশে দাঁড়ালো ভ্যালেরি পিছনে চেয়ে চমকে উঠল। ১ সেকেন্ডের জন্য ভাবলো মাখিউস সামনের দিকে দৌড় দিবে কিনা, কিন্তু সাহসে কুলালো না। দাঁড়ান দাঁড়ান, কুঁকিয়ে উঠল সে। কাঁধ ঝাঁকিয়ে গাখনাসের নির্দেশ অনুযায়ী সরে যেতে বলল সে লোকগুলোকে। কিছুটা ইতস্তত হয়ে রওনা হয়ে গেল ওরা ডান পাশের দরজার দিকে, কিন্তু যাচ্ছে খুব ধীর পায়ে, সতর্ক দৃষ্টিতে, চাইছে ঘাড় ফিরিয়ে ফিরিয়ে। মনিবের কাছ থেকে কোনো ইঙ্গিত পাওয়া যায় কিনা খেয়াল করতে চাইছে। ওদেরকে তাড়াতাড়ি যেতে বলুন মসিও মাখিউস, আপনি আমার ধৈর্যচ্যুতি ঘটাচ্ছেন। মাখিউসের ইঙ্গিত পেয়ে এবার দ্রুত সরে গেল ওরা খিলানের ওপারে। পরিষ্কার বুঝল গাখনাস পরিস্থিতি ঠিকই আন্দাজ করে নিয়েছে লোকগুলো। খিলানের ওপাশে ঘাপটি মেরে থাকবে এখন। ওদেরকে ঘোড়ায় চড়ার উপক্রম করতে দেখলেই ছুটে এসে ঝাঁপিয়ে পড়বে। মাখিউসও তাই আশা করেছে, কিন্তু গাখনাসের পরবর্তী নির্দেশ ওর সব আশা ভরসা শেষ করে দিল। রাবেক, বলল সে, যাও দরজাটা বন্ধ করে হ্যাপ বলটা লাগিয়ে দিয়ে এসো। আর আপনি, এবার ফিরল সে মাখিউসের দিকে, ওদেরকে জানান রাবেকের কাজে যেন সামান্যতম বাধা না দেয়। আমার লোককে যদি ওরা তাড়া করে ধরে তাহলেও আপনি শেষ। এবার ওর পিঠে হৃৎপিণ্ড বরাবর তলবারের চোখা মাথাটা ছোঁয়ালো গাখনাস। ভারী পাথর যেভাবে পানিতে পড়ে ডুবে যায়, ঠিক তেমনি অতল তলে তলিয়ে গেল মাখিউসের সমস্ত আশা ভরসা। কিছুক্ষণ আগে ওর মা যেমন বুঝেছিলেন, ঠিক সেই একই ব্যাপার টের পেল সে। অতিশয় ধূর্ত এই লোক কাজে কোনো ত্রুটি বা ফাঁক ফোকর রাখে না। রাগে প্রায় ফোঁপাচ্ছে সে। ভারী গলায় নির্দেশটা জানালো সে দরজার কাছে ভিড় করে থাকা সৈন্যদের। পাথরের ওপর বুটের শব্দ তুলে এগিয়ে গেল রাবেক। ক্যাঁচ কোঁচ আওয়াজ তুলে বন্ধ করলো গেটটা। তারপর খটাং করে লাগিয়ে দিল বোল্ট।
মাখিউসের কাঁধে চাপড় দিল গাখনাস। ঘুরে দাঁড়ালো সে। যদি কিছু মনে না করেন, এবার ঘরের ছেলে সোজা ঘরে ফিরে যান। মফিও দো হন্দিয়াক। এক হাত তুলে যেদিক থেকে এসেছে ওরা সেদিকটা দেখালো গাখনাস। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো পরাজিত মাখিউস। মুঠো করা হাত দুটো কাঁপছে, লাল হয়ে উঠছে মুখ। কিছু একটা বলতে ইচ্ছে হলো ওর, এমন কিছু যাতে ওর ঘৃণা ও বিদ্বেষ সামান্য হলেও প্রকাশ পায়, কিন্তু সাহসে কুলালো না। একটু ইতস্তত করে অস্ফুট কি যেন বিড়বিড় করে বলে লেজ দাবানো খিঁকি কুকুরের মতো দাঁত খিঁচিয়ে চলে গেল ফিরতি পথে। দরজাটা লাগিয়ে দিল গাখনাস, তারপর হাসি মুখে ফিরল ভ্যালেরির দিকে। মনে হয় শেষ পর্যন্ত জিতে গেলাম আমরা, মাদেমোয়াজেল। তবে গ্রানাবল পর্যন্ত কিছুটা কষ্ট হবে তোমার। ও কিছু নয়, বলল মেয়েটি কৃতজ্ঞ কণ্ঠে। এখানে বন্দী হয়ে থাকার তুলনায় ও কষ্ট কিছুই না। হাতে সময় নেই, খপ করে মেয়েটার কবজি চেপে ধরে হিড়হিড় করে টেনে নিয়ে গেল গাখনাস ঘোড়ার পাশে। ওখানে দড়ি টড়ি খুলে তৈরি হয়ে গেছে রাবেক ইতিমধ্যেই। রেকাবে পা দিয়ে এক লাফে ঘোড়ায় চড়ল গাখনাস। তারপর হাত বাড়িয়ে দিয়ে বলল, হাতটা ধরে আমার পায়ের ওপর পা রেখে একটা লাফ দাও তো খুকি। আমি তোমার হাত ধরে টান দেব, বাকিটুকু রাবেক করবে। আছড়ে পাছড়ে গাখনাসের সামনে ঘোড়াটার প্রায় ঘাড়ের কাছে উঠে বসল মেয়েটি। রাবেকও এক লাফে উঠে বসল নিজের ঘোড়ায়। রেকাবে পা ঢোকাবার আগেই ছুটিয়ে দিল ঘোড়া। পাথরের আঙিনায় খটাখট আর ড্রব্রিজের উপর দিয়ে জোরালো গুম গুম আওয়াজ তুলে বেরিয়ে গেল ওরা কন্দিয়াক থেকে। সাদা রাস্তা ধরে ছুটছে নদীর দিকে। সেতু পেরিয়ে দ্রুত বেগে চলল ওরা গ্রানাবলের পথে। অনেক দূর সরে এসে পিছনে ফিরে ধূসর দুর্গটা দেখল গাখনাস। পাহাড়ের উপর চুপচাপ একা দাঁড়িয়ে রয়েছে ওটা, গম্ভীর। ফেলে আসা রাস্তাটা ফাঁকা, কেউ অনুসরণ করছে না ওদের। অসহ্য বন্দি দশা থেকে হঠাৎ মুক্তি পেয়ে একই সঙ্গে কেঁদে উঠতে ইচ্ছে করছে ভ্যালেরির, হেসে উঠতে ইচ্ছে করছে, গান গেয়ে উঠতে ইচ্ছে করছে, গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠতে ইচ্ছে করছে। গত 1 ঘন্টা যতগুলো ঘটনা ঘটেছে ওর সারা জীবনে তার অর্ধেকও ঘটেনি। আর এই ঘটনাগুলোতে তার নিজেরও সক্রিয় ভূমিকা রয়েছে। ভাবা যায়? ভাবাবেগ সামলে নিল সে মনের জোর খাটিয়ে। কাঁধের উপর দিয়ে লাজুক চোখে চাইল গাখনাসের দিকে। ভ্যালেরির দুপাশ দিয়ে 2 হাত বাড়িয়ে ঘোড়ার লাগাম ধরে আছে মসিও গাখনাস। চোখে চোখ পড়তে মিষ্টি করে হাসল সে, আশ্বাসের হাসি, বন্ধুত্বের হাসি, ঠিক যেন সস্নেহ পিতা চেয়ে রয়েছে কন্যার দিকে। বলল, মনে হয় না এবার আর ওরা আমাকে দোষ দিতে পারবে। কারা দোষ দেবে আপনাকে? অবাক প্রশ্ন ভ্যালেরির। ওই প্যারিসের ওরা সবসময় দোষ ধরে আমার। কেন দোষ ধরে কেন? সব কাজেই গোলমাল করে ফেলি যে, তাই শেষ দিকে সব ভণ্ডুল হয়ে যায় আমার বিশ্রী মেজাজের জন্যে। তখন দেখলে না, রাগের মাথায় কিরকম একটা কিল মেরে বসলাম টেবিলে, আর একটু হলেই গেছিল আমার হাতটা। হেসে ফেলল ভ্যালেরি। সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, মাদাম পর্যন্ত আঁতকে উঠেছিল। খানিকক্ষণ হেসে নিল সে মনের আনন্দে। পর মুহূর্তে ওর মনে পড়ল সব ঘটনা। এত বড় একটা উপকারের জন্য ধন্যবাদ দেয়া হয়নি দুঃসাহসী মানুষটাকে। যখন চারদিকে অন্ধকার দেখছে ও, কোথাও কোনো আশার আলো নেই, লোভী বিধবা আর তার দলবলের ভয় কুঁকড়ে এতটুকু হয়ে গেছে, তখন এই মানুষটা বাইরে চাকরকে রেখে একা গিয়ে ঢুকেছে ওই ভয়ঙ্কর দুর্গে। ওদের সমস্ত বাধা বিঘ্ন ভেঙে চুরমার করে দিয়ে মুক্ত করে এনেছে ওকে। মাখিসের কথা মনে আসতে শিউরে উঠল ভ্যালেরি। ঠান্ডা লাগছে বলে বাতাসের অত্যাচার থেকে ওকে বাঁচাবার জন্য ঘোড়ার গতি কমালো গাখনাস। না না, ভয়ে চেঁচিয়ে উঠল ভ্যালেরি। দোহাই লাগে, যত জোরে পারেন ছোটান ঘোড়া, ওরা যাতে ধরে ফেলতে না পারে। আবার পেছন ফিরে চাইল গাখনাস। বহু দূর পর্যন্ত ফাঁকা রাস্তা দেখতে পেল সে, জনমনীষীর চিহ্ন নেই। কোনো ভয় নেই খুকি, অভয় দিল সে হাসি মুখে। কেউ পিছু নেয়নি আমাদের, হয়তো সাহস এই কুলোয়নি। আর কিছুক্ষণ পরে পৌঁছে যাব আমরা গ্রানাবেলে। ওখানে একবার পৌঁছে গেলে আর কোনো ভয় নেই তোমার। তাই বুঝি? মেয়েটির প্রশ্নে সন্দেহ প্রকাশ পেল। কিচ্ছু ভেবো না তুমি, দৃঢ় কণ্ঠে বলল গাখনাস।
লর্ড সেনিশালকে বললেই তিনি গার্ডের ব্যবস্থা করবেন। তবু একটু ইতস্তত করে বলল, ওখানে থামতে না হলেই ভালো হতো মসিও। তোমার জন্য একটা গাড়ির ব্যবস্থা হয়ে গেলে রওনা হয়ে যাব। তাহলে খুবই ভালো হয়, বলল মেয়েটা। গ্রেনেবল থেকে অন্তত 30 মাইল সরে না যাওয়া পর্যন্ত ভয় যাবে না আমার। এই অঞ্চলে মাখিস আর তার ছেলে খুবই ক্ষমতাশালী। তবে রনির বিরুদ্ধে ওদের কারও ক্ষমতা টিকবে না। খানিকক্ষণ চুপচাপ চলার পর অন্তর থেকে ধন্যবাদ জানালো মেয়েটি গাখনাসকে। বলতে বলতে ওর সাহস ও বীরত্বের প্রশংসায় যখন পঞ্চমুখ হয়ে উঠল ভ্যালেরি, তখন লজ্জা পেয়ে বাধা দিল গাখনাস। অনেক বাড়িয়ে বলছো তুমি, মাদমোয়াজেল দৌলা ওবরাই। মেয়েটির কানে ধমকের মতো শোনালো কথাটা। থমকে গেল সে মাঝপথে। আমি তোমার উদ্ধারকর্তা নই, আমি হার ম্যাজিস্ট্রের হুকুমের চাকর। তার কাছ থেকে দায়িত্ব পেয়ে আমার কর্তব্য পালন করছি মাত্র। তোমার ধন্যবাদ আসলে রানীর প্রাপ্য। হ্যাঁ, কিন্তু মসিয়া, বলল ভ্যালেরি, প্রাণ বাজি রেখে আমাকে উদ্ধার করার জন্য আপনার প্রতিও আমি কৃতজ্ঞ। আপনার জায়গায় আর কেউ হলে কি তিনি আমার জন্য এতটা করতেন? তা আমি জানি না খুকি, জানতে চাইও না। বলে হেসে উঠল গাখনাস। তবে এটুকু বলতে পারি, তুমি না হয়ে যদি আর কেউ হতো তার জন্য আমি ঠিক এতটুকুই করতাম। আমাকে আসলে তুমি একটা যন্ত্র ধরে নিতে পারো। নিজের কৃতিত্ব জাহির করতে অভ্যস্ত নয় মসিয়া গাখনাস। তাছাড়া সত্যিই সে মনে করে মেয়েটির সমস্ত প্রশংসা প্রাপ্য হার ম্যাজিস্ট্রির, যেহেতু তিনিই তার আবেদনে সাড়া দিয়ে এত দূরে লোক পাঠিয়েছেন। সেজন্যই এসব কথা বলছে সে। কিন্তু এসব বলতে গিয়ে যে মেয়েটির কল্পনার ফানুস ফাটিয়ে দিচ্ছে, তাকে অন্য যে কোনো মেয়ের পর্যায়ে নামিয়ে দিয়ে তার বিরক্তিভাজন হচ্ছে, সেসব কিছুই টের পেল না। মেয়েদের সঙ্গে মেলামেশা নেই বলে তাদের মনের গতি প্রকৃতি সম্পর্কে একেবারেই অনভিজ্ঞ বেচারা ভুল করল নিজের অজান্তেই। কিছুক্ষণ চুপচাপ চলল ওরা। তারপর হঠাৎ প্রসঙ্গত গাখনাসের মনে এলো একটা কথা। ধন্যবাদ যদি দিতেই হয়, বলল সে। মেয়েটি চোখ তুলে দেখল সস্নেহ দৃষ্টিতে ওর দিকে চেয়ে মিটিমিটি হাসছে কর্কশ লোকটা। আমাদের মধ্যে কারোর যদি সত্যি ধন্যবাদ প্রাপ্য হয়, সে হচ্ছে তুমি। অনেক আগেই আমার ধন্যবাদ দেওয়া উচিত ছিল তোমাকে। আমাকে? আপনি আমাকে ধন্য? 100 বার। জোরের সঙ্গে বলল মসিয়া গাখনাস। তুমি যদি আজ বিধবার খুনিদের সামনে ওভাবে ঝাঁপিয়ে পড়ে আমাকে রক্ষা না করতে, ওই কন্দিয়াকের হল ঘরে লাশ পড়ে যেত আমার। মুহূর্তের জন্য হালকা বাদামি চোখ দুটো বড় হয়ে উঠল। তারপর শুরু হলো। ঠোঁটের কোণে হাসির রেখা ফুটল দু একটা, বোঝা যায় কি যায় না। মসিয়া দো গাখনাস, বলল সে ওর পক্ষে যতটা সম্ভব কর্কশ গলায়। অনেক বাড়িয়ে বলছেন আপনি। আমি আপনার রক্ষা করতে নই, তবে এইটুকু বলতে পারি, আপনি না হয়ে যদি অন্য যে কেউ হতো তার জন্যও আমি ঠিক এতটুকুই করতাম। আমাকে আসলে একটা যন্ত্র ধরে নিতে পারেন। কপালে উঠল গাখনাসের ভ্রুজোড়া। অবাক চোখে দেখছে মেয়েটাকে। ওর ঠোঁটের কোণে হাসির রেখা এতক্ষণে খেয়াল করল সে। পর মুহূর্তে হা হা করে হেসে উঠল প্রাণ খুলে। দারুণ মজা পেয়েছে সে মেয়েটির বকা খেয়ে। ভালো বলেছ। প্রশংসার দৃষ্টিতে দেখছে সে ভ্যালেরিকে। একেবারে দাঁত ভাঙা জবাব। তবে শেষ কথাটা ঠিকই বলেছ তুমি, আসলেই যন্ত্রই ছিলে। কিন্তু তোমার সাহায্যের পেছনে ছিল খোদার হাত, আর আমারটার পেছনে ছিল রানীর। আমি উদ্ধার করেছি তোমার স্বাধীনতা, আর তুমি বাঁচিয়েছ আমার জীবন। দুটো কি সমান হলো? সত্যিই আমি তোমার প্রতি কৃতজ্ঞ। মেয়েটি মনে মনে ভাবল, ধন্যবাদ এড়িয়ে যাওয়ার উচিত জবাব তো দেয়া গেলই, মহৎ মানুষটার সঙ্গে যে দূরত্ব তৈরি হতে যাচ্ছিল সেটাও বুঝে গেল। ভালোই হলো। গ্রেনেবল পৌঁছতে পৌঁছতে রাত নেমে গেল। বৃষ্টিও শুরু হয়েছে। শহরে পৌঁছেই লোকের উৎসুক দৃষ্টি এড়াবার জন্য ঘোড়া থেকে নেমে পড়েছে ওরা। বৃষ্টি ও ঠান্ডা থেকে বাঁচবার জন্য নিজের ভারী চাদরটা খুলে চাপিয়েছে গাখনাস মাদমোয়াজেলের উপর। মাথা ঢেকে নেমে গেছে ওটা ওর হাঁটুর নিচ পর্যন্ত। তাতে আড়াল হয়েছে ওর অনিন্দ সুন্দর মুখটাও। সোজা নিজের সরাইখানা ওবেয়াস দু ভোকিতেত সাকিং কাফ,
এর দিকে চলছে ওরা ভেজা পিচ্ছিল পথ ধরে। এখানে ওখানে জমে থাকা পানিতে দুপাশের দরজা জানালা দিয়ে আসা আলো টলমল করছে। ওদের ঠিক পেছনেই ঘোড়াগুলোকে নিয়ে আসছে রাবেক। অসলারের হাতে ঘোড়া তুলে দিল রাবেক। সরাই মালিক নিজে ওদেরকে সঙ্গে নিয়ে দোতলার একটা চমৎকার ঘর দেখিয়ে দিল। মাদমোয়াজেলকে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিতে বলে রাবেককে দরজার বাইরে পাহারায় রেখে গাখনাস বেরুলো গাড়ি ভাড়া করতে। সরাইখানা থেকে বেরিয়ে সেনিশালের প্রাসাদের দিকে চোখ গেল গাখনাসের। ওর মনে হলো সেনিশালের সঙ্গে দেখা করে মাদমোয়াজেলের এসকর্টের ব্যবস্থা করাটাই প্রথম কাজ। তারপর ভাড়া করবে গাড়ি। কয়েক কদম দূরেই প্রাসাদ। সোজা সেখানে গিয়ে হাজির হলো সে। মসিও দো ত্রেসোর অফিস ঘরে নিয়ে যাওয়া হলো গাখনাসকে। এইমাত্র কন্দিয়াক থেকে মাদমোয়াজেলকে নিয়ে ফিরছে শুনে কপালে উঠল সেনিশালের চোখ। প্রমাদ গুনলেন তিনি যখন শুনলেন প্যারিস পর্যন্ত মাদমোয়াজেলকে নিরাপদে পৌঁছে দেবার জন্য তার এসকর্ট দরকার। কারণ আমি চাই না ব্যাখ্যা করে বলল গাখনাস। পথে কন্দিয়াকের রক্তলোভী বাঘিনীটা তার বাচ্চা আর খনির দল নিয়ে হামলা করে ছিনিয়ে নিক তাদের শিকার। বেটে মোটা আঙুল দিয়ে দাড়ি আঁচড়ালেন লর্ড সেনিশাল। চোখ পেঁচিয়ে ছাদের দিকে তুললেন দৃষ্টি। গাল দুটো এমনই কুঁচকালেন যে অদৃশ্য হয়ে গেল চোখ। কিছুতেই বুঝতে পারছেন না এ কি করে সম্ভব হয়। আন্দাজ করলেন রানীর পাঠানো এই বেয়ারা লোকটাকে এবার হয়তো ভালো মতোই ঘোলা পানি খাওয়ানো হয়েছে, গুছিয়ে দেয়া হয়েছে আরেকটা নকল মেয়ে। মনের কথা গোপন রেখে ভালো মানুষের মতো জিজ্ঞেস করলেন তিনি, জিজ্ঞেস করতে পারি আপনি কি গায়ের জোরে নাকি কৌশলে কন্দিয়াক থেকে নিয়ে এসেছেন মেয়েটিকে? দুই ভাবেই মসিয়ে, বলল গাখনাস সংক্ষেপে। কেন যেন বেপরোয়া লোকটার কথা বিশ্বাস করলেন তিনি। কিন্তু কি করে সম্ভব হলো এটা? মসিও দো গাখনাসের প্রতি ভক্তি শ্রদ্ধা বেড়ে গেল তার কয়েক গুণ। তাকে ধমক দিয়ে যা নয় তাই বলে নিজেই ছুটল কন্দিয়াকের পথে একা। ত্রেসো ভাবতে পারেননি একে আর কোনোদিন জীবিত দেখতে পারবেন। অথচ দিব্যি সামনে এসে দাঁড়িয়েছে লোকটা। শান্ত কণ্ঠে জানাচ্ছে একা এমন একটা কাজ উদ্ধার করে ফিরে এসেছে যে কাজ করা আর কারো পক্ষে এক রেজিমেন্ট সৈন্য নিয়ে গেলেও সম্ভব ছিল কিনা সন্দেহ। দাড়ি খিলাল করতে করতে ব্যাপারটা ভালোভাবে উল্টে পাল্টে ভেবে দেখলেন ত্রেসো। বুঝতে পারলেন যাই ঘটে থাকুক না কেন তার কোনো অসুবিধে নেই। এই ব্যাপারে তার কোনো হাত আছে তা বলতে পারবে না কোনো পক্ষই। তিনি খরগোশের সঙ্গে পালিয়েছেন, আবার হাউন্ডের সঙ্গে তাড়াও করেছেন। দুপক্ষের কেউই বলতে পারবে না তিনি সামান্যতম আনুগত্য বা বিশ্বাস ভঙ্গ করেছেন। কিভাবে কি হলো জানার অদম্য আগ্রহ দমন করতে না পেরে সবকিছু খুলে বলার অনুরোধ জানালেন সেনিশাল গাখনাসকে। হাতে সময় নেই বলে সংক্ষেপে ঘটনাটা জানালো ও। তাই শুনে তাজ্জব হয়ে ওর সাহসের প্রশংসা করতে যাচ্ছিলেন তিনি। কিন্তু এখনো আমরা বিপদমুক্ত নই, জানালো গাখনাস লর্ড সেনিশাল মুখ খুলতে যাচ্ছেন দেখে। মাদমোয়াজেলকে প্যারিসে পৌঁছে দেবার জন্য এসকর্ট প্রয়োজন। অস্বস্তি দেখা দিল লর্ডের চেহারায়। কতজন হলে চলবে আপনার? জিজ্ঞেস করলেন তিনি। তার ভয় এক কোম্পানি সৈন্য না আবার চেয়ে বসে লোকটা। একজন সার্জেন্টের অধীনে জনা ছয়েক হলেই চলবে। শুনে উদ্বিগ্নতা দূর হয়ে গেল সেনিশালের। 6-7 জন লোক দেয়া তার জন্য কোনো ব্যাপারই নয়। বেশি চেয়ে বসলে উভয় সংকট হতে পারত। না দিলে রানীর রোশানলে, আর দিলে মাখিসের রোশানলে পড়তে হতো। এক বাক্যে রাজি হয়ে গেলেন তিনি। জানতে চাইলেন এই 7 জনকে কবে কখন দরকার। এই মুহূর্তে, বলল গাখনাস। আজ রাতে গ্রানেবল ছেড়ে যাচ্ছি আমি, ধরুন এই ঘন্টাখানেকের মধ্যেই। উঠে দাঁড়ালেন লর্ড সেনিশাল লোকের ব্যবস্থা করবেন বলে। আসলমেকে হুকুম দিয়ে গভর্নর হাউসের ব্যারাক থেকে লোক আনালেন তিনি। তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে সোপর্দ করে দিলেন মসিও গাখনাসের হাতে। ধূর্ত বেয়ারা লোকটাকে বিদায় করতে পেরে হাঁফ ছাড়লেন তিনি। 20 মিনিটের মধ্যেই একজন সার্জেন্ট ও 6 জন সোলজার নিয়ে সাকিং কাফে ফিরল গাখনাস। সরাইখানার কমন রুমে ওদেরকে বসতে বলে প্রথমে নাস্তা পানির ব্যবস্থা করলো। তারপর রাবেককে ডেকে পরিচয় করিয়ে দিল ওদের সঙ্গে। সার্জেন্টকে বলল নাস্তা হয়ে গেলে এখানে বসে ডিউটি দিতে হবে সোলজারদের। রাবেক যেভাবে যা বলবে সেই মতো কাজ করতে হবে ওদেরকে।
কাছে পিঠে কোনো পোস্ট হাউস না থাকায় ভাড়াটে গাড়ির খোঁজে শহরের পূবে পড়তে দো স্যাভোয়ার কাছে ওবিয়াস দো ফঁকসের উদ্দেশ্যে রওনা হলো এবার গাখনাস। বৃষ্টি বাড়ছে, ভিজে চুপচুপ হয়ে গেছে জ্যাকেট, দ্রুত পায়ে হেঁটে চলেছে ও রাস্তা দিয়ে একা। অনেকক্ষণ লেগে গেল পৌঁছতে, কিন্তু ওবিয়াস দো ফঁকসে গিয়ে হতাশ হতে হলো ওকে। আজ একটা গাড়ি তো নেই, একটা ঘোড়াও নেই ওদের কাছে। কাল সকাল 10টার আগে প্যারিস যাওয়ার উপযোগী কোনো গাড়ি দেয়া তাদের পক্ষে কিছুতেই সম্ভব হচ্ছে না। মসিও দো গাখনাসের যে অসুবিধে হলো সেজন্য বারবার ক্ষমা প্রার্থনা করলো পোস্ট হাউসের মালিক। কেন সে গাড়ি দিতে পারছে না সে গল্প সবিস্তারে শোনালো লোকটা। গল্পটা শাখা প্রশাখায় এতই বিস্তৃত যে গাখনাসের মনে কেন সন্দেহ জাগলো না সেটাই আশ্চর্য। আসলে ওর আগে কন্দিয়াক থেকে লোক পৌঁছে গেছে এখানে। মসিও দো গাখনাস বা তার লোক এলে গাড়ি ভাড়া দিতে নিষেধ করা হয়েছে মালিককে। লোভ দেখানো হয়েছে, কথা শুনলে অনেক টাকা পুরস্কার দেয়া হবে, আর না শুনলে গাড়িগুলো ভেঙে গুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হবে। কেবল এখানেই নয়, শহরের যেখানে যেখানে গাড়ি ভাড়া পাওয়া যায় সবগুলো জায়গাতেই লোক গিয়ে একই লোভ ও ভয় দেখিয়েছে। গ্রেনেবলের কোথাও আজ একটি গাড়িও পাবে না গাখনাস। সেনিশালের কাছে যাবার আগে এখানে এলে এতক্ষণে গাড়ি পৌঁছে যেত সরাইখানার সামনে। ওদেরকে ঠেকাবার জন্যে কন্দিয়াকের মাখিস ও তার পুত্র যে এই ব্যবস্থা নিতে পারে সে কথা একটিবারের জন্য মনে আসেনি মসিও গাখনাসের। যদি আসতো তাহলে হয়তো ভবিষ্যতের অনেক কষ্ট, বিপদ ও ঝামেলা থেকে রেহাই পেয়ে যেতে পারত। কিন্তু কপালের লিখন কে খণ্ডাবে? পরবর্তী 1 ঘন্টা শহরের প্রতিটি পোস্ট হাউসে ধর্ণা দিয়ে ফিরল গাখনাস বৃথাই। যখন সরাইখানায় ফিরল তখন ঠিক ভেজা কাকের অবস্থা তার। প্রশস্ত কমন রুমের এক কোণে উপরে যাবার সিঁড়ির কাছাকাছি একটা টেবিলে বসে 6 জন সোলজারকে তাস পিটাতে দেখল সে। সার্জেন্ট বসে আছে কিছুটা দূরে অন্য টেবিলে। আরেক টেবিলে 4 জন সুবেশী লোক বসে গল্প করছিল। গাখনাস প্রবেশ করতে গলা নামিয়ে নিজেদের মধ্যে কি যেন ফিসফিস করল। এসব কিছুতেই খেয়াল না করে সোজা সিঁড়ির দিকে চলে গেল। পেছন ফিরলে দেখতে পেত ওর প্রতিটা পদক্ষেপ লক্ষ্য করছে ওই 4 জন লোক। সার্জেন্টের স্যালিউটও চোখ এড়াল না তাদের। সিঁড়ি দিয়ে উঠতে গিয়েও ফিরে এলো গাখনাস। সরাই মালিকের কাউন্টারে গিয়ে রাবেক আর ওর সাপার এখানেই নিচে, আর মাদমোয়াজেলের সাপার উপরে তার ঘরে দিতে বলে চলে গেল উপরে। সিঁড়ির ল্যান্ডিং এ পাহাড়ে আছে রাবেক। মনিবকে দেখে মাথা ঝাঁকিয়ে জানালো সবকিছু ঠিক আছে। গাখনাসের দীর্ঘ অনুপস্থিতিতে উদ্বিগ্ন হয়ে উঠেছিল ভ্যালেরি। ওকে দেখে হাসি ফুটল ওর মুখে। কেন, কোথায় গিয়েছিল এবং তার ফলাফল কি জানালো গাখনাস। সব শুনে আবার মুখ শুকিয়ে গেল মাদমোয়াজেলের। কিন্তু মসিও, রাতটা গ্রেনেবলে কাটানো কি আমাদের উচিত হবে? আর কোনো উপায় আছে এছাড়াও? এই জায়গা কিন্তু একটু নিরাপদ নয় মসিও, বলল মেয়েটি। আপনি জানেন না এখানে কন্দিয়াকরা কতটা ক্ষমতাশালী। আগুনের ধারে গিয়ে ওদিকে পিঠ দিয়ে দাঁড়ালো গাখনাস। মৃদু হাসল মেয়েটির দিকে চেয়ে। তুমিও জানো না আমরা এখানে কতটা ক্ষমতাশালী। সেনিশালের রেজিমেন্টের 6 জন সৈনিক আর একজন সার্জেন্ট রয়েছে নিচে। আমরা মোট 9 জন থাকছি তোমার পাহারায়। যত ক্ষমতাশালী হোক, আমার মনে হয় না কন্দিয়াকেরা এখানে এই গ্রেনেবলে এসে অস্ত্রের মুখে তোমাকে ছিনিয়ে নেওয়ার সাহস পাবে। তারপরেও, বলল মেয়েটা, আমার মনে হয় সবচেয়ে ভালো হতো যদি আপনি গাড়ির অপেক্ষা না থেকে একটা ঘোড়া জোগাড় করতে পারতেন। স্যামাসোলে পৌঁছতে পারলে অনেক গাড়ি পাওয়া যেত। তোমাকে অত কষ্ট দেবার প্রয়োজন আছে বলে মনে হয়নি আমার, বলল গাখনাস। জোর বৃষ্টি হচ্ছে। তাতে কি? অসহিষ্ণু ভঙ্গিতে মাথা ঝাঁকালো মেয়েটা। তাছাড়াও, একটু ইতস্তত করলো গাখনাস। কোনো পোস্ট হাউসে একটা ঘোড়াও দেখলাম না। বড় বিচিত্র জায়গা তোমাদের এই দফেনি, মাদমোয়াজেল। একটা ঘোড়াও নেই? ঝট করে গাখনাসের দিকে ফিরল ওর বাদামি চোখ। আশঙ্কার ছায়া পড়ল মুখে। অসম্ভব ব্যাপার। যা দেখে এলাম তাই বলছি। শুধু পোস্ট হাউস নয়, গোটা শহরের একটি সরাইখানাতেও একটা বাড়তি ঘোড়া পেলাম না। মুসিও, আমি স্পষ্ট বুঝতে পারছি এর মধ্যে কন্দিয়াকের হাত আছে। কিভাবে?
ভ্রু নাচালো গাখনাস। স্পষ্টতই বিরক্ত হচ্ছে মেয়েটির অমূলক ভয় দেখে। আপনি এখন কি করবেন বুঝে নিয়েছে ওরা। ব্যবস্থা করছে যাতে আপনি বা আমি গ্রানেবল থেকে নড়তে না পারি। তাতে লাভ কি ওদের? বিরক্তি বাড়ছে গাখনাসের। ওবিয়াস দো ফ্রান্স আমাকে কথা দিয়েছে কাল ঠিক 10টায় একটা গাড়ি পাঠাবে। আজ রাতে এখানে আমাদেরকে আটকে রেখে কি লাভ কন্দিয়াখের? নিশ্চয়ই কোনো প্ল্যান আছে ওদের মুসিয়ে। সত্যি ভয় লাগছে আমার। কোনো ভয় নেই খুকি, হালকা সুরে বলল গাখনাস। ওকে আশ্বস্ত করতে হাসলো। তুমি নিশ্চিন্ত থাকো, রাত ভর পাহারা দেবো আমরা, রাবেক, আমি আর ট্রুপাররা। সোলজারদের সঙ্গে অর্ধেক রাত জাগবে রাবেক, বাকি অর্ধেক রাত জাগবো আমি। এরপরও ভয় লাগবে তোমার? আমার জন্য যা করেছেন, অন্তর থেকে বলে উঠল ওর কৃতজ্ঞতা, এবং যা করছেন আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকলাম। গাখনাস দরজার কাছে চলে যেতে আবার বলল, আপনি নিজের ব্যাপারেও কিন্তু সাবধান থাকবেন। চৌকাঠে দাঁড়িয়ে পড়ল গাখনাস। অবাক হয়ে চাইল পিছন ফিরে, তারপর হাসল। ওটা আমার অভ্যেসে পরিণত হয়েছে খুকি। চোখে মুখে কৌতুক ফুটিয়ে তুলল গাখনাস, কিন্তু হাসল না মেয়েটি, চেহারায় উদ্বেগ। চোখ রাখবেন চারদিকে, ওরা যেমন ধূর্ত তেমনি নিষ্ঠুর। ওই কন্দিয়াকের ওরা। আপনার যদি কিছু হয় আমি। আমার কিছু হয়ে গেলেও ভয় নেই মেয়ে, রাবেক থাকবে, সৈন্যরা থাকবে, কিচ্ছু হবে না তোমার। তবু আপনি কথা দিন, সাবধানে থাকবেন। মাথা ঝাঁকালো গাখনাস। দরজাটা লাগিয়ে দেবার আগে বলল, দরজায় খিল দিয়ে রেখো, রাবেক বা আমার গলার আওয়াজ না পেলে দরজা খুলো না। রাবেককে নিয়ে নিচে নেমে গেল গাখনাস। একজন সেন্ট্রিকে দোতলায় পাঠিয়ে দিল দরজার বাইরে পাহারা দেবার জন্য। প্রথমে রাবেককে দিয়ে মেয়েটির জন্য খাবার পাঠালো গাখনাস, তারপর বসলো একটা টেবিলে। সেই 4 ভদ্রলোক এখনো গল্প করছে নিচু গলায়। হঠাৎ তাদের একজন ধমকের সুরে চেঁচিয়ে উঠল সরাই মালিকের উদ্দেশ্যে, জানতে চায় কখন দেয়া হবে সাপার, এত দেরি হচ্ছে কি জন্য। এই এক্ষুনি দিচ্ছে স্যার, বলে রান্নাঘরের দিকে দৌড় দিল মালিক লোকটা। এই সুযোগে রাবেককে জানালো গাখনাস কেন আজ রাতে ওদের থাকতে হচ্ছে গ্রানেবেলে। গাড়ি ঘোড়া হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ার কথা শুনে বুদ্ধিমান সহচর পরিষ্কার ভাষায় যা বলল তা হুবহু মিলে গেল ভ্যালেরির বলা কথাগুলোর সঙ্গে। তারও বদ্ধমূল ধারণা এটা বিধবা ও তার ছেলের কারসাজি ছাড়া আর কিছুই নয়। মনিবকে কোনো উপদেশ দেবার প্রশ্নই ওঠে না। তাহলে থাবড়া খেতে হবে কান বরাবর। কিন্তু মনে মনে স্থির করল রাবেক আজ রাতে চোখ রাখবে গাখনাসের উপর, কিছুতেই তাকে সাকিং কাফের বাইরে যেতে দেবে না। চারপাশে লোভনীয় সুগন্ধ ছড়িয়ে ট্রেতে করে গাখনাসের জন্য স্যুপ ও সাপার নিয়ে এলো সরাই মালিক। আহমানিয়াকের বোতল নিয়ে এলো তার স্ত্রী। অভ্যস্ত হাতে পরিবেশন শুরু করলো রাবেক। ওয়াইন ঢেলে দিল গ্লাসে। মনিবের খাওয়া হয়ে গেলে তবেই সে বসবে খেতে। স্যুপের বাটি অর্ধেকও শেষ করেনি গাখনাস, এমনি সময় একটা ছায়া পড়ল টেবিলের উপর। উঠে এসেছে ওই 4 জনের একজন। এতক্ষণে বোঝা গেল, কর্কশ আক্রমণাত্মক কণ্ঠে বলে উঠল লোকটা। স্যুপ মুখে তুলতে গিয়েও থেমে চোখ তুলে চাইল গাখনাস। রাবেকের ঠোঁট চেপে বসলো একটার উপর আরেকটা। ফ্ল্যাগনের কর্ক খুলতে গিয়েও থমকে গেল সরাই মালিক, কিন্তু কেউ কিছু বলার আগেই গাখনাসের তীক্ষ্ণ গলা শোনা গেল। কিছু বলছেন মসিয়ে? আপনাকে কিছুই বলছি না, বলল লোকটা কর্কশ কণ্ঠে। ভ্রু কুঁচকে চেয়ে রয়েছে গাখনাসের চোখের দিকে। লোকটার পা থেকে মাথা পর্যন্ত দেখল গাখনাস। এই লোকটাই একটু আগে খাবার দিতে দেরি হচ্ছে দেখে চেঁচাচ্ছিল। বেশ লম্বা চওড়া লোক, পেশিবহুল, চওড়া কাঁধ আর উঁচু বুক দেখে আন্দাজ পাওয়া যায় শক্তির। জামা কাপড় ধোপা দুরস্ত, কিন্তু আচরণে ভদ্রতার লেশ মাত্র নেই, কথাতে বিদেশি টান। মসিও, ভুল হয়েছে, বলে উঠল সরাই মালিক। আসলে ইনি আগে। আমার ভুল, তোপড়ে উঠল লোকটা। ভুল তোমার হয়েছে। আমার খাবার দিয়েছো তুমি আরেকজনকে এই টেবিলে। সারা রাত হাঁ করে বসে থাকবো নাকি আমি? তোমার এই শুয়োরের খোঁয়াড়ে ইঁদুর বাদর যে আসবে পরে এলেও তাকেই আগে খাওয়াতে হবে কেন? ইঁদুর বাদর, বলল গাখনাস।
লক্ষ্য করলো লোকটার 3 সঙ্গী এসে দাঁড়িয়েছে ওর পাশে। সব কজন সৈনিক তার হাতে নিয়ে তাকিয়ে রয়েছে এদিকে। আশা করছে একটা মজাদার ঝগড়া দানা বেঁধে উঠবে এখনই। গখনাসকে ভ্রু কুঁচকে দেখল লোকটা। ওকে পাত্তা না দিয়ে রুষ্ট ভঙ্গিতে ফিরল সরাই মালিকের দিকে। ইঁদুর বাঁদর, আপন মনে বিড়বিড় করল গখনাস। তারপর সেও ফিরল সরাই মালিকের দিকে। বলুন তো মসিও লর্ড, আপনাদের গ্রেনেবেলে ইঁদুর বাঁদরদের গোড় দেওয়া হয় কোথায়? আমার দরকার হতে পারে। সরাই মালিক কোনো উত্তর দেওয়ার আগেই পাই করে ঘুরল লোকটা। তীক্ষ্ণ কণ্ঠে জানতে চাইল, কি বলতে চাইছেন আপনি? বলছি, গ্রেনেবেলের মানুষ হয়তো আগামীকাল বিদেশি কোনো বলদের শবযাত্রা দেখতে পাবে। মসিও লত্রাজার। হাসি মুখে বলল গখনাস। ঠিক সেই মুহূর্তে খেয়াল করলো তার পিঠে কাঁধের পাখনায় চাপ দিচ্ছে কে যেন। সেদিকে খেয়াল না করিয়ে সামনে দাঁড়ানো লোকটার মুখের দিকে চেয়ে রইল। প্রথমে বিস্ময় ফুটল, তারপর রাগে লাল হয়ে উঠল লোকটার চেহারা। কথাটা কি আপনি আমাকে উদ্দেশ্য করে বললেন মসিও? গড়গড় করে উঠল ওর গলাটা। 2 হাত উল্টালো গখনাস। মসিও, যদি মনে করেন টুপিটা তার মাথায় ফিট করেছে, তিনি ওটা পড়তে চাইলে আমি বাধা দিতে যাব না। টেবিলের উপর একটা হাত রেখে সামনে ঝুঁকে এলো লোকটা। সদন্ত দেখিয়ে বলল, মসিওকে আর একটু পরিষ্কার করে বলবেন কথাটা? চেয়ারে হেলান দিয়ে লোকটার দিকে চেয়ে হাসল গখনাস। চট করে রেগে যাওয়া স্বভাব বটে, কিন্তু এখন মজাই পাচ্ছে সে। অতি সামান্য ব্যাপার থেকে অনেক বিরাট গোলমাল বেঁধে যেতে দেখেছে সে জীবনে। তবে এতটা গায়ে পড়া ঝগড়া দেখেনি সে আর। মনে হচ্ছে তার পায়ে পা বাঁধিয়ে হাঙ্গামা পাকাতে চেষ্টা করছে লোকটা। একটা সন্দেহ খেলে গেল ওর মাথায়। মাদমোয়াজেলের সাবধানবাণী মনে পড়ল। এটা কি কোনো রকম অ্যাম্বুশের আলামত? কিন্তু লোকটার মুখ দেখে ঠিক তা মনে হচ্ছে না। বরং মনে হচ্ছে বিদেশি কোনো বড়লোক নন্দন অপেক্ষায় অনভ্যস্ত, কিংবা হয়তো বেশি খিদে লেগেছে বলে অধৈর্য হয়ে পড়েছে। তাই যদি হয় তাহলে ওকে শিখিয়ে দেয়া দরকার যে এটা ফ্রান্স, এখানে মানুষ ভদ্রতা বজায় রেখে কথা বলে। কিন্তু গোটা ব্যাপারটা যদি সাজানো নাটক হয়, এই লোক কন্দিয়াকে লোক হোক বা না হোক আপোষের নীতি অনুসরণ করবে বলে সিদ্ধান্ত নিল। এই মুহূর্তে কোনো ঝগড়ায় জড়িয়ে পড়া হবে পাগলামির নামান্তর। আপনাকে কিন্তু আমি স্পষ্ট ভাষায় কথাটা উচ্চারণ করতে অনুরোধ করেছি মসিয়ে। জেদে সুরে বলল লোকটা। গখনাসের হাসি আরো একটু চওড়া হলো। সত্যি কথা বলতে কি, মিথ্যে কথা বলল সে। আসলে স্পষ্ট কিছু বলিনি আমি। কথাটা আমি যেমন আবছাভাবে বলেছি সেভাবেই রাখতে চাই, কিন্তু সে কথায় আমি অসন্তুষ্ট বোধ করছি। লোকটার কণ্ঠে অভিযোগ। ভ্রু উঁচু করে ঠোঁটের 2 কোণ নিচু করল গখনাস। তাহলে আমি দুঃখিত, বলল সে। কিন্তু হাল ছাড়বার পাত্র নয় বিদেশি লোকটা। বিরক্ত একটা ভঙ্গি করে জিজ্ঞেস করল, তাহলে কি আমি ধরে নেব মসিও ক্ষমা প্রার্থনা করছেন? লাল হয়ে উঠছে গখনাসের মুখটা। হারিয়ে ফেলছে নিজের উপর নিয়ন্ত্রণ। ঠিক এই সময় আবার চাপ পড়ল পিঠে। এবার সে টের পেল সাবধান করছে তাকে রাবেক। আপনাকে কখন কিভাবে অসন্তুষ্ট করেছি আমার জানা নেই মসিও, বলল সে অবশেষে। লোকটাকে এক ঘুষিতে চিৎ করে ফেলে দেওয়ার ইচ্ছেটা অনেক কষ্টে সামলে রেখেছে। তবে যদি করে থাকি, জানবেন সেটা ঘটেছে অনিচ্ছাকৃত ভাবে, ইচ্ছাকৃত নয়। টেবিলের উপর থেকে হাত সরিয়ে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো লোকটা। বিরক্ত কণ্ঠে বলল, বেশ, এই যখন অবস্থা, আমার আর বলার কিছু নেই। মাফ চাইলে মাফ করে দেওয়ার মতো উদারতা আমার আছে। পাত্রের স্যুপটুকু লোকটার মুখে ছুঁড়ে দিতে যাচ্ছিল গখনাস। পিঠে রাবেকের খোঁচা খেয়েও নিজেকে সামলে রাখা মুশকিল হয়ে পড়েছিল। ঠিক এমনি সময়ে রান্নাঘর থেকে ট্রে হাতে বেরিয়ে এলো সরাই মালিকের স্ত্রী। এই যে মসিও, এসে গেছে আপনাদের খাবার, বলল সরাই মালিক। স্ত্রীর সঙ্গে সেও হাত লাগালো টেবিল সাজাবার কাজে। বেশ, বলল লোকটা। নাক টেনে গরম খাবারের গন্ধ নিল, আর চোখে গখনাসের খাবারের দিকে চাইল। ঠিক আছে, আমার ঠান্ডা হয়ে যাওয়া খাবার খাক যার খুশি, আমি তার গরমটা পেলে।
কথা আর না বাড়িয়ে কোনো রকম সম্ভাষণ ছাড়াই ঘুরল লোকটা, চলে গেল নিজের টেবিলে। ওর পিঠের দিকে চেয়ে রইল গাখনাস বিদ্বেষ নিয়ে। জীবনে আর কোনোদিন এতটা অপমান সহ্য করতে হয়নি ওকে। অনেক আগেই খুনোখুনিতে গড়িয়েছে বাকবিতণ্ডা। দোতলার ওই বাচ্চা মেয়েটার খাতিরে আজ ও যতটা সয়েছে তার অর্ধেক আত্মনিয়ন্ত্রণ দেখাতে পারলে এতদিনে ও অনেক উপরতলার মানুষ হয়ে যেত। ওর কিছু হলে মেয়েটা মস্ত বিপদে পড়বে, এই চিন্তাটা আজ সারাক্ষণ হাত পা বেঁধে রেখেছে গাখনাসের। রাগ দমন করছে ঠিকই, কিন্তু 12টা বেজে গেছে ওর খিদের। উঠে দাঁড়ালো ও। রাবেককে খেয়ে নিতে বলে সিঁড়ি বেয়ে চলে গেল দোতলায় নিজের ঘরে। নির্ঘুম একটা রাত কাটল গাখনাসের। বেশিরভাগ সময় টহল দিয়েছে সে ভ্যালেরির দরজার সামনে, কিন্তু কন্দিয়াকের তরফ থেকে কোনো আক্রমণ এলো না। গাখনাস অবশ্য জানত ভ্যালেরির ভয়টা সম্পূর্ণ অমূলক, এরকম কিছু ঘটবে না, ঘটতে পারে না। সকালে রাবেককে পাঠালো সে ওবেয়স দো ফক্সে গিয়ে ওদের দেয়া কথা অনুযায়ী গাড়ি নিয়ে আসার জন্যে। তারপর কমন রুমে গিয়ে নাস্তা সারলো। ওখানে আবার দেখা হলো গতরাতের সেই ঝগড়াটে লোকটার সঙ্গে। আজ একটু দূরে বসেছে লোকটা, ভাবভঙ্গি দেখেও মনে হচ্ছে না ঝগড়ার মুডে আছে। গতরাতের সঙ্গীদের মধ্যে শুধু একজন আছে আজ। গাখনাস ভাবল, লোকজন কম বলেই কি আজ আস্ফলন কমে গেল বীর পুরুষের? আরেকটা টেবিলে হঠাৎ কোত্থেকে হাজির হলো কে জানে। বসে আছে দুজন সুবেশী ভদ্রলোক। ওদের দিকে মনোযোগ না দিয়ে নিজের চিন্তায় মগ্ন ছিল গাখনাস। হঠাৎ লক্ষ্য করল, চোখ তুলে ওর দিকে চেয়েই একটু যেন চমকে উঠল একজন। পর মুহূর্তে ওর নাম ধরে ডেকে উঠল। অবাক হয়ে লোকটার দিকে তাকালো গাখনাস, কিন্তু চেষ্টা করেও মনে আনতে পারল না চেহারাটা। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো লোকটার দিকে এগিয়ে গেল গাখনাস। মনে হচ্ছে আপনি আমাকে চেনেন মসিও। অত্যন্ত বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করল সে। বলেন কি মসিও দো গাখনাস? স্বতঃস্ফূর্ত হাসি ফুটল লোকটার মুখে। প্যারিসে বাস করে অথচ আপনাকে চেনে না কেউ আছে নাকি এমন? কতবার দেখেছি আমি আপনাকে। অতল দ্রব্য হানিয়া হে। মাথা সামান্য ঝুঁকিয়ে সায় দিল গাখনাস। ওই হোটেলে প্রায়ই যায় সে। একবার আপনার সঙ্গে পরিচয় হয়েছিল মসিও লাভ দুয়েকের মাধ্যমে। আমার নাম গাম্বেল, ফাবোর গাম্বেল। বলতে বলতে গাখনাসের সম্মানে উঠে দাঁড়ালো লোকটা। নাম শুনেও চিনতে পারল না ওকে গাখনাস, কিন্তু তাকে সন্দেহ করারও কোনো কারণ দেখল না। বরং দফিনের মতো অপরিচিত প্রত্যন্ত অঞ্চলে পরিচিত একজনকে পেয়ে রীতিমতো খুশিই হলো সে। হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিল সামনে। আপনি আমাকে মনে রেখেছেন দেখে আমি সম্মানিত বোধ করছি মসিও, বলল গাখনাস। লোকটার সঙ্গে হাত মিলিয়ে দরজা দিয়ে বেরিয়ে পড়ছে গিয়ে দাঁড়ালো সে। বৃষ্টি থেমে গেছে, তবে আকাশ মেঘাচ্ছন্ন। থেকে থেকে শীতল দমকা হাওয়া আসছে আলপাস পর্বতমালা থেকে। বাইরে রাস্তায় যাত্রার জন্য তৈরি হয়ে ঘোড়ায় চড়ে অপেক্ষা করছে সার্জেন্ট ও তার 6 সৈনিক। এমনি সময় বিচিত্র ক্যাঁচ কোঁচ আওয়াজ তুলে 3 ঘোড়ায় টানা একটা কোচ পড়ছে এসে থামলো। ওটা থেকে লাফিয়ে নামলো রাবেক। দেরি না করে এখনই মাদমোয়াজেলকে নিয়ে আসতে বলল ওকে গাখনাস। রাবেক দোতলায় যাবার জন্য ঘুরতেই একজন চাকর কিসিমের লোক ছোট একটা সুটকেস হাতে সরাইখানা থেকে বেরিয়ে এসে ঠেলা দিয়ে সরিয়ে দিল ওকে সামনে থেকে। লোকটার পিছু নিয়ে মাথা উঁচু করে যেন গাখনাসকে দেখতেই পায়নি, সোজা সামনের দিকে চেয়ে বীর দর্পে হেঁটে আসছে গতকালের সেই বিদেশি লোকটা। পোর্চের একটা থামের সঙ্গে গিয়ে জোরে ধাক্কা খেল রাবেক। ঘাড় ফিরিয়ে বিরক্ত দৃষ্টিতে চাইল সুটকেস বাহকের দিকে। আর গাখনাস অবাক চোখে দেখছে বেয়াড়া লোকটাকে। লোকটার উদ্দেশ্য সম্পর্কে এখন পর্যন্ত কোনো সন্দেহ জাগেনি তার মনে। হুঁশ হলো যখন কোচের দরজা খুলে চাকর লোকটা সুটকেস তুলে দিল ভিতরে। নড়ে উঠল যখন দেখল পাদানিতে একটা পা তুলে দিয়েছে বিদেশি লোকটা। এই যে মসিও, ডাকলো ওকে গাখনাস। আমার গাড়িতে উঠছেন কি মনে করে? ডাক শুনে পিছন ফিরল লোকটা। অবাক হয়ে দেখছে গাখনাসকে। তারপর চিনতে পেরে বিদ্রুপের ভঙ্গি করে বলল, আরে না তো যেন সেই ভদ্রলোক দেখছি, কিছু বলছেন? বুক টান করে তার দিকে এগোলো গাখনাস। তার এক কদম পেছনে রাবেক। মসিও গাম্বেলও এইমাত্র বেরিয়ে এসেছে সরাইখানা থেকে।
ওদের দুজনের পেছনে বিদেশির বন্ধুকে দেখা যাচ্ছে, হন্তদন্ত হয়ে আসছে এদিকে। সবার পেছনে দুই চোখে আতঙ্ক নিয়ে তাকিয়ে রয়েছে সরাই মালিক। হ্যাঁ, বলল গাখনাস, মেজাজ চড়তে শুরু করেছে। আমি জিজ্ঞেস করেছি আমার কোচে উঠছেন কি মনে করে? আপনার কোচ বলে কি? আক্রমণাত্মক ভঙ্গি নিল লোকটা, নিচু গলায় বলল, মাথা খারাপ নাকি ব্যাটার, মগের মূল লোক। তারপর গলা একটু চড়ালো। না তো যেন ভদ্রলোক, আমার প্রশ্নের জবাব দিন। গ্রানাবেলার সব কিছুই আপনার নাকি? ঝট করে ফিরল সে পোস্ট বয়ের দিকে। তুমি অবিয়স দো ফ্রান্সের লোক না? হ্যাঁ মাসিয়ে, জবাব দিল লোকটা। এই কোচ কাল রাতে সাফিং কাফে ওঠা এক ভদ্রলোক অর্ডার দিয়েছিলেন। ঠিক বলেছ, বলল বিদেশি। আমি অর্ডার দিয়েছিলাম। যেন চূড়ান্ত কথা বলে দিয়েছে, আর কারো কিছু বলার থাকতে পারে না। এমনি ভঙ্গিতে গাখনাসকে অগ্রাহ্য করে আবার গাড়িতে উঠতে গেল সে। আরো এক পা সামনে এগোলো গাখনাস, অত্যন্ত ভদ্রভাবে বলল, কথা শুনুন মসিও, এদিকে তাকান। একমাত্র রাবেক খেয়াল করলো মনিবের গলার কাঁপন। কোচটা ভাড়া করেছি আমি, আমার লোক একটু আগে গিয়ে নিয়ে এসেছে ওটা এখানে। এই কোচে চড়েই সে ফিরেছে এই মাত্র। ওর পা থেকে মাথা পর্যন্ত দেখল লোকটা, তাচ্ছিল্যের ভঙ্গিতে বেঁকে গেছে ঠোঁট। মনে হচ্ছে আপনি ওই জাতের গায়ে পড়া মানুষ যারা কিছু পয়সার আশায় ভদ্রলোকদের বিরক্ত করে। পকেট থেকে একটা পার্স বের করে খুলল সে। কাল রাতে আমার সাপার নিজের বলে দখল করলেন, মাফ চাওয়ায় দয়া করে ছেড়ে দিলাম আমি। এখন আবার আমার কোচটা দখল করতে চাইছেন। আজকে মাফ চাইলেও ছাড়বো না। এই রাখেন, আপনার খাটাখাটনির জন্য কিছু ধরে দিচ্ছি, এবার কেটে পড়ুন। একটা রূপার মুদ্রা ছুঁড়ে দিল সে গাখনাসের দিকে। দর্শকদের চোখে বিস্ময় আর ভীতি, চাপা কণ্ঠে কি যেন বলছে তারা। পিছন থেকে সামনে চলে এলো মুসিও দো গাম্বেল। স্যার, স্যার, ডাকছে সে উত্তেজিত স্বরে। কার সঙ্গে কথা বলছেন নিশ্চয় জানা নেই আপনার। ইনি মসিও মাখতি রিগবে আদো গাখনাস, রাজার সৈন্যদলের মেন্ত্রে দোষা। হয়তো সব গাল ভরা নামের মধ্যে মেয়ে লোকের মাখি নামটাই আমার মনে হয় মানাতে পারতো ওকে, চেহারাটা যদি অমন কুৎসিত না হতো, বলল লোকটা বাঁকা হেসে। তারপর আবার ঘুরে গাড়িতে উঠতে গেল। এতক্ষণে সহ্যের সীমা ছাড়িয়ে গেল গাখনাসের। প্রচন্ড ক্রোধে ভেসে গেল ওর এত কষ্টের আত্মনিয়ন্ত্রণ। আস্তিন ধরে টানছে সতর্ক রাবেক। এক ছটকায় সেটা ছাড়িয়ে নিয়ে সামনে এগিয়ে থাবা দিয়ে ধরল লোকটার কাঁধ। লোকটার একটা পা কোচের পাদানিতে থাকায় খুব সহজেই ভারসাম্য হারালো সে। এক টানে লোকটাকে পিছনে এনে এক পা ঘুরিয়ে ছুঁড়ে দিল ও রাস্তার পাশে ড্রেনের কাদায়। চিৎপাত হয়ে কাদায় পড়ে ওখান থেকে অগ্নিবাণ বর্ষণ করছে তার চোখ দুটো গাখনাসের দিকে। ঘটনার আকস্মিকতায় চুপ হয়ে গেল জটলা। আরো লোক এসে জুটেছে। সুবেশী এক ভদ্রলোককে পিছন থেকে ওভাবে আক্রমণ করে কাদায় ছুঁড়ে ফেলায় সবার সহানুভূতি এখন বিদেশি লোকটার পক্ষে। কি কারণে কাজটা করতে বাধ্য হয়েছে সে, সেটা দেখবে না মানুষ এখন। ভিড়ের মধ্য থেকে একটা কণ্ঠ চেঁচিয়ে উঠল ওর উদ্দেশ্যে, "শেম!" কথাটা কানে যাওয়া মাত্র ধাঁ করে রক্ত চড়ে গেল ওর মাথায়। ভুলে গেল কেন সে গ্রানাবেলা এসেছে, ভুলে গেল দোতলায় রয়েছে মাদমোয়াজেল, ভুলে গেল কন্দিয়াকের থেকে সাবধান থাকার কথা। সব উড়ে গেছে ওর মাথা থেকে। ধীর ভঙ্গিতে পচা কাদা থেকে উঠল লোকটা। জামা কাপড় আর মুখ থেকে দুর্গন্ধময় কাদা সরাচ্ছে। তার বন্ধু আর চাকরটা ছুটে গেল সাহায্য করবে বলে, কিন্তু তাদের সরিয়ে দিল সে। ধীর পায়ে এগোলো সে গাখনাসের দিকে। জ্বলন্ত চোখ সরছে না ওর চোখ থেকে। হয়তো, বলল সে তার বিদেশি টানের ফ্রেঞ্চ ভাষায়। নকল ভদ্রতা দেখাচ্ছে, কিন্তু সারা শরীর কাঁপছে রাগে। হয়তো মসিও আবার মাফ চাইবেন বলে ভাবছেন। স্যার, স্যার, আপনি পাগল হয়ে গেছেন,
লোকটাকে বাধা দিল গাম্বেল। মনে হচ্ছে আপনি বিদেশি, তা নইলে আপনি। লোকটাকে সামনে থেকে সরিয়ে দিল গাখনাস। আপনাকে ধন্যবাদ মসিও গাম্বেল, তবে আমাকে কথা বলতে দিন। ওর শান্ত কণ্ঠস্বর শুনে কেউ কল্পনাও করতে পারবে না কি চলছে ওর ভেতর। বিদেশির দিকে ফিরল সে। ওরই মতো উপহাসের সুরে বলল, আমার ধারণা আপনার অবর্তমানে পৃথিবীতে একটা শান্তি ফিরে আসবে সিনিয়র। সেই কারণে ক্ষমা চাইতে বাধছে আমার। অবশ্য সিনিয়র যদি আমার ভাড়া করা কোচ দখলের চেষ্টা করার জন্য দুঃখ প্রকাশ করেন। হয়েছে, বাধা দিল লোকটা। অযথা সময় নষ্ট করছি আমরা, বহু দূর যেতে হবে আমাকে। কত? নিজের বন্ধুর দিকে ফিরল সে। তুমি কি এই ভদ্রলোকের তলোয়ারের মাপটা জেনে নিয়ে আমাকে জানাবে? আমার নাম মুসিও। গাখনাসের উদ্দেশ্যে বলল, স্যাঙ্গুইনেট্টি। বাহ, রক্ত পিপাসু লোকেরই উপযুক্ত নাম, বলল গাখনাস। যদিও অল্পক্ষণে নিজের রক্তে নিজের পিপাসা মেটাতে হবে ভদ্রলোককে, বলে উঠল গাম্বেল। মসিয়েদো গাখনাস, আপনার যদি কোনো বন্ধু হাতের কাছে না থাকে, আপনার সেকেন্ড হিসেবে কাজ করার সুযোগ পেলে আমি সম্মানিত বোধ করব। ধন্যবাদ মসিও, বলল গাখনাস। ভালোই হয়েছে আপনার সঙ্গে দেখা হয়ে যাওয়ায়। ওতেল দো বোগানিয়াল, যখন আপনার যাতায়াত আছে, কোনো সন্দেহ নেই আপনি একজন ভদ্রলোক। আপনার সাহায্য পেলে আমি কৃতজ্ঞ বোধ করব। মুসিও কোখতোকে নিয়ে একটু দূরে সরে গেল গাম্বেল। দুজনে মিলে স্থান কাল পদ্ধতি নির্ধারণ করবে। পা ফাঁক করে দাঁড়িয়ে জটলার উপর চোখ বুলাচ্ছে স্যাঙ্গুইনেট্টি। চেহারায় আহত আত্মাভিমান। রাস্তার দুপাশের ঘরবাড়ির জানালা খুলে যাচ্ছে। সবাই মজা দেখতে চায়। লক্ষ্য করলে প্রাসাদের একটা জানালায় মসিও দো ত্রেসোর ফোলা মুখটাও দেখতে পেত গাখনাস। মনিবের গায়ের সঙ্গে সেঁটে এলো রাবেক। সাবধান মসিও, বলল সে ফিসফিস করে। এটা একটা ফাঁদ মনে হচ্ছে। চমকে উঠল গাখনাস। মুহূর্তে হুঁশ ফিরে পেল সে। গত রাতের সন্দেহটা মনে পড়ল, কিন্তু এতটা জড়িয়ে পড়ার পর অনুভব করলো এখন আর এ থেকে ছাড়া পাওয়ার উপায় নেই। তবে সিদ্ধান্ত নিল সরাইখানা থেকে ওকে অন্য কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করলে সে যাবে না। এগিয়ে গেল সে কোখতো ও গাম্বেলের দিকে। ওদের জানালো সরাইখানা ছেড়ে অন্য কোথাও সে যাবে না। দ্বন্দ্বযুদ্ধটা কমন রুমে হতে হবে, নয়তো সরাইয়ের প্রাঙ্গণে। কিন্তু কথাটা কানে যেতেই জোরে সরে প্রতিবাদ করল সরাই মালিক। এটা কিছুতেই সম্ভব নয়, তাকে তার ব্যবসার স্বার্থ দেখতেই হবে, এখানে ওসব চলবে না। এ কথা শুনে প্রমাদ গুনল গাখনাস। এখন তো সাবধান হওয়ার পথও খোলা নেই, নাকি আছে? চেষ্টা করে দেখবে সে একবার। মসিও কোখতো, বলল সে লজ্জিত কণ্ঠে। রাগের মাথায় জরুরি একটা কাজের কথা ভুলে গিয়েছিলাম। এই মুহূর্তে আপনার বন্ধুর মোকাবিলা করা আমার জন্য কঠিন হয়ে পড়েছে। কথাটা বলতে গিয়ে অনুভব করল গাখনাস, দ্বন্দ্বযুদ্ধ করার চেয়ে সেটা না করে ফিরে আসাটা অনেক বেশি কঠিন। ভ্রু কুঁচকে তাকালো কোখতো ওর দিকে, যারা বেয়াদব কোনো চাকরের দিকে তাকাচ্ছে। জরুরি কি কাজ হতে পারে সেটা? নিজের মানের পরিবর্তে প্রাণ বাঁচানো। ওদের কথা শোনার জন্য কাছে চেপে আসা ভিড়ের ভেতর থেকে কেউ কেউ টিটকিরি হাসি হেসে উঠল। গাম্বেলও ফিরল ওর দিকে, অবাক হয়ে দেখছে ওকে পা থেকে মাথা পর্যন্ত। আশ্চর্য ব্যাপার, বলল সে। আমি যদি আপনাকে মসিও দো গাখনাস বলে না জানতাম, তাহলে কিছুতেই। ওর কথা শেষ করতে দিল না গাখনাস। সরে যাও, ধমক দিল সে উৎসাহী দর্শকদের। দু হাতে চড় চাপড় মারল ডানে বায়ে। সরে গেল ওরা বেশ কিছুটা। হাসি মুছে গেছে মুখ থেকে। ব্যাপারটা হচ্ছে মসিও দো কোখতো, কুইন রেজেন্টের আদেশে একটা গুরুত্বপূর্ণ কাজ সমাধা করতে এসেছি আমি গ্রানবেলে। এই মুহূর্তে ব্যক্তিগত ঝগড়ায় জড়ানো আমার পক্ষে সম্ভব নয়। চুলের গোড়ায় পৌঁছে গেল কোখতোর ভ্রু। মসিও স্যাঙ্গুইনেট্টির মতো একজন সম্ভ্রান্ত ভদ্রলোককে ধাক্কা দিয়ে পচা কাদায় ফেলার আগেই আপনার এ কথা ভাবা উচিত ছিল, শীতল কণ্ঠে বলল সে। সেজন্য প্রয়োজনে আমি ক্ষমা প্রার্থনা করব, বলল গাখনাস।
কিন্তু এরপরেও যদি তিনি সন্তুষ্ট না হন, 1 মাসের মধ্যেই ফিরে আসবো আমি। এ হয় না, বলল কুক্তো। যে আপনার জন্য 1 মাস? আপনার বন্ধুকে জানান আমি কি বলেছি। কাঁধ ঝাঁকালো সে, গেল বন্ধুর সঙ্গে পরামর্শ করতে। আচ্ছা, তাই বুঝি। নরম গলায়, তবে উপস্থিত সবাই যাতে শুনতে পায় ততটা জোরে বলল স্যাঙ্গুইনেটি। কিন্তু বেয়াদবির জন্য 5-6 বেতের বাড়ি খেতে রাজি থাকলে তবেই ওকে আমি মাফ করব। তারপর উঁচু গলায় ঘোড়ার চাবুকটা চাইল পোস্ট বয়ের কাছে। মাথায় আগুন ধরে গেল গাখনাসের। সেই আগুনে পুড়িয়ে ছাই হয়ে গেল সমস্ত সাবধানতা। স্যাঙ্গুইনেটির দিকে এগোলো সে অগ্নিমূর্তি ধারণ করে। ওকে জানিয়ে দিল বিদেশি কুত্তার বাড় যখন এতটা বেড়েছে, এখনই ওর গলাটা দুফাঁক করে দেওয়ার জন্য তৈরি সে। কিছুক্ষণ তর্ক বিতর্কের পর ঠিক হলো, এখনই 1/2 মাইল দূরের কাপুসায় যাবে ওরা। ফ্রান্সিসকান কনভেন্টের পেছনে মাঠে হবে দ্বন্দ্বযুদ্ধ। রওনা হয়ে গেল ওরা। সবার আগে কুক্তো ও স্যাঙ্গুইনেটি, তারপর গাম্বেল ও গাখনাস, আর ওদের পিছনে এক দঙ্গল উৎসাহী দর্শক। রাবেককে মাদমোয়াজেলের পাহারায় রেখে এসেছে গাখনাস। সার্জেন্টকে নির্দেশ দিয়ে এসেছে ও ফিরে না আসা পর্যন্ত একজন সৈনিকও যেন ডিউটি ছেড়ে না নড়ে। নিজের নিরাপত্তার ব্যাপারে তেমন একটা দুশ্চিন্তা করছে না গাখনাস। এরা যদি কন্দিয়াকের লোক হয়ও, এত মানুষের সামনে অন্যায় কিছু করতে পারবে বলে মনে হয় না। তাই সহজ ভঙ্গিতে চলছে সে বধ্যভূমির দিকে। কাপুসায় বীজ গাছ দিয়ে ঘেরা সবুজ একটা মাঠে গিয়ে পৌঁছল ওরা। মাঠ ঘিরে দাঁড়িয়ে গেল দর্শকেরা। ডুয়েলিস্টরা গিয়ে দাঁড়ালো মাঠের মাঝখানে। যোদ্ধা ও সহকারী সবাই তাদের কোট জ্যাকেট খুলে ফেলল। স্যাঙ্গুইনেটি, কুক্তো ও গাম্বেল তাদের ভারী বুটও খুলে ফেলল, তবে গাখনাস শুধু স্পারগুলো খুলল। তাই দেখে অন্যদের দৃষ্টি আকর্ষণ করলো স্যাঙ্গুইনেটি সেই দিকে। এ নিয়ে কিছুক্ষণ চলল তাদের বিতণ্ডা। গাম্বেল এসে বুট খোলার জন্য অনুরোধ করলো গাখনাসকে। মাথা নাড়ল গাখনাস। ঘাসগুলো ভেজা। সেই জন্যই তো আপনার জুতো খুলে ফেলা দরকার মসিও, যুক্তি দেখালো গাম্বেল। সেই জন্যই তো আপনার জুতো খুলে ফেলা দরকার বসিও, যুক্তি দেখালো গাম্বেল, কণ্ঠে আন্তরিকতা। বুট পায়ে থাকলে শক্ত হয়ে দাঁড়াতেই পারবেন না এই জমিতে, পা পিছলাবে। সেটা আমার ব্যাপার, তাই না? মোটেও না মসিও, আপত্তি জানালো গাম্বেল। আপনি যদি বুট পরে লড়াই করেন তাহলে আমাদের সবাইকে তাই করতে হবে। আমি তো এখানে আত্মহত্যা করতে আসিনি স্যার। শোনেন মসিও গাম্বেল, শান্ত কণ্ঠে বলল গাখনাস। আপনার প্রতিযোগী হচ্ছেন মসিও কুক্তো। তিনি যখন মজা পড়া অবস্থায় আছেন, আপনিও থাকতে না পারার কোনো কারণ নেই। আমি বুট পরেই থাকবো, তাতে যদি মসিও স্যাঙ্গুইনেটির অসুবিধা হয় হোক না, আমার কোনো আপত্তি নেই। খোদার বাস্তে বাজে কথায় সময় নষ্ট করে লড়াইটা শুরু হতে দিন, আমার তাড়া আছে। বাউ করে গাখনাসের কথা মেনে নিল গাম্বেল, কিন্তু হাউমাউ করে উঠল স্যাঙ্গুইনেটি। না না, অসম্ভব, বলল সে। কোনো সুবিধা দরকার নেই আমার। কুক্তো বুট জোড়া পড়তে একটু সাহায্য করা আমাকে। অনেকক্ষণ বেরিয়ে গেল তার জুতো পায়ে দিয়ে উঠে দাঁড়াতে। এতক্ষণে কাছাকাছি এলো 4 জন। এবার আরেক ফাঁকড়া। মাপ নিতে হবে তলোয়ারের। দেখা গেল স্যাঙ্গুইনেটির তলোয়ারের অন্যদের চেয়ে 2 ইঞ্চি বেশি লম্বা। ইটালির তলোয়ার এই সমানই হয়। কাঁধ ঝাঁকিয়ে লাচার ভাব প্রকাশ করলো স্যাঙ্গুইনেটি। মসিওর বোধহয় খেয়াল ছিল না যে তিনি এখন আর ইটালিতে নেই, বলল গাখনাস মেজাজি গলায়। কিন্তু এখন কি করা যাবে? জানতে চাইল হতবুদ্ধি গাম্বেল। লড়াই, বলল গাখনাস। এছাড়া আর কি? এই সব বাজে প্যাচাল কি শেষ হবে না কোনোদিন? এখানেই শেষ হচ্ছে রূপসী বন্দিনী এর 2য় পর্ব। পরবর্তী পর্ব শুনতে এবং নতুন নতুন আরো অনেক গল্প শুনতে সাথে থাকুন গল্প বাই ঘাসফড়িং এর। ধন্যবাদ।